বিয়ের দিনই এক্স বয়ফ্রেন্ড এসে কিডন্যাপ করে নিয়ে যায় জেমিকে। কিন্তু জেমি তো ভালোবাসে তার নতুন বয়ফ্রেন্ডকে আর তাকেই বিয়ে করে সেটেল হতে চায়। এখন দেখার বিষয় এটি যে সে কি আদৌ তার এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে পালাতে পারবে, নাকি নতুন বয়ফ্রেন্ডকে ভুলে আবারও প্রেমে পড়বে তার এক্স বয়ফ্রেন্ডের। অসম্ভব ফানি আর ইমোশনাল আজকের এই গল্পটি। সিরিজের নাম মিস্টার প্ল্যাঙ্কটন। শুরুতেই আমরা গল্পের নায়ক হেজুকে দেখতে পাই। সে স্নোর উপর শুয়ে আকাশের দিকেই তাকিয়েছিল আর তার নাক দিয়ে অনবরত রক্ত বের হচ্ছিল। ঠিক এই সময় আমরা দেখতে পাই একটা মেয়ে দৌড়ে তার দিকে আসতে থাকে, আর এই মেয়েটাই হলো আমাদের আজকের গল্পের নায়িকা জেমি। সে তো অনেক বেশি কাঁদতে থাকে। হেজু তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, আমি এখনই মরতে চাই না, আমি আরো বাঁচতে চাই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে পাস্টের কিছু দৃশ্য দেখানো হয়। এখানে আমরা হেজু আর তার অ্যাসিস্ট্যান্ট কারিকে দেখি। তারা টাকার বিনিময়ে মানুষের বিভিন্ন কাজ করে দিত। কারি জানায় আজকে অনেকগুলো কাজের অফার আছে। এরপর সে একে একে সবগুলো কাজের কথা বলতে থাকে। প্রথমে তো একজন ব্যক্তি বৃদ্ধাশ্রমে তার প্যারেন্টসকে দেখতে যাওয়ার কাজ দিয়েছিল তাদের। হেজু তখন কারিকে বলে, ঠিক আছে, এটাই সিলেক্ট করে নাও। এরপর কারি আরো কিছু কাজের অফার হেজুকে জানাতে থাকে আর হেজুও তার পছন্দ মতো কাজ সিলেক্ট করতে থাকে। আসলে সে তো সব কাজ করতো না, তার যেটা করতে ভালো লাগতো সে শুধুমাত্র সেটাই করত। তো এর মধ্যে দেখা যায় একজন তো তাদেরকে মার্ডার করার কাজও দিয়ে দিয়েছিল, কিন্তু হেজুরা তো এ ধরনের কাজ করতো না, তাই সে এই কাজটা পুরোপুরি অ্যাভয়েড করে। এরপর দেখা যায় একটা বাচ্চা হারিয়ে যাওয়ার কেসও তাদের কাছে আসে, যেখানে জানানো হয় বাচ্চাটা হারিয়ে গিয়েছে আর হেজুদের তাকে খুঁজে দিতে হবে। কিন্তু দেখা যায় হেজু এটাও রিজেক্ট করে দেয়, কারণ তার মতে বাচ্চা হারিয়ে গেলে তাকে খোঁজার দায়িত্ব তো তাদের না, এই দায়িত্ব তো বাচ্চার বাবা মায়ের। তাহলে তারা কেন ওই বাচ্চাকে খুঁজতে যাবে? এসব সে করতে পারবে না। যাক, তো কিছুক্ষণ পরে দেখা যায় তাদের বাড়িতে একটা মেয়ে আসে আর এই মেয়েটা নিজের সাথে কিছু লোককেও এনেছিল। তো তারা তো এসেই হেজুর উপর অ্যাটাক করে দেয়। আসলে এই মেয়েটা অনেকদিন যাবৎ হেজুকে একটা কাজের অফার দিচ্ছিল, কিন্তু সে তো এটা করতে রাজিই হচ্ছিল না। এখানে আমরা জানতে পারি এই মেয়েটার বিয়ে হতে যাচ্ছে, তাও কোনো যেন তেন লোকের সাথে না, এই শহরের প্রিন্স গ্যাংয়ের লিডারের সাথে। আর সেই বিয়েটা করতে একদমই রাজি ছিল না, কিন্তু সে তো মানাও করতে পারছিল না। তাই সে হেজুর কাছে এসেছে, যাতে করে হেজু তার বিয়ের সময় তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসে। তাতে করে সে গ্যাংস্টারের হাত থেকে তো বাঁচবে, কারণ সে তো ভয়ে তাকে মানাই করতে পারছিল না। এজন্য সে বারবার হেজুর কাছে আসতে থাকে, কিন্তু হেজু তো তার কথায় একদমই রাজি হয় না। কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পর সে কারির কথায় শেষমেশ কাজটা করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা জেমিকে দেখি। সে নিজের হবু শাশুড়ির সাথে বিয়ের শপিং করতে এসেছিল। এখানে আমরা জানতে পারি যে জেমি অনাথ, তাই তার ইনলজরা প্রথমে তো তাকে মেনেই নিতে চায়নি, কারণ তারা অনেক রিচ ব্যাকগ্রাউন্ডের। কিন্তু পরবর্তীতে যখন তারা এইটা জানতে পারে যে জেমি 2 মাস ধরে প্রেগনেন্ট, তখন তো তারা এই বিয়েতে রাজি হয়ে যায় আর জেমিকেও খুব খুশি মনে একসেপ্ট করে নেয়। তো এর পরের দৃশ্যেই আমরা সেই ক্লায়েন্ট মেয়েটার বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। এই মেয়েটা তো বেশ খুশি হওয়ার নাটক করছিল আর এখানে একটার পর একটা বিয়ের আনুষ্ঠানিকতা হতে থাকে। সবাই তো বেশ হ্যাপি ছিল, কিন্তু মেয়েটা তো মনে মনে হেজুকেই খুঁজে যায়। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে হেজুর এন্ট্রি হয়। প্রথমে তো সে একটা বাইক নিয়ে স্টান্ট করতে থাকে। সবাই ভাবে যে এটা হয়তো তাদের ওয়েডিং প্রোগ্রামেরই একটা অংশ। তো এর মধ্যেই প্রিন্স গ্যাং এর লিডার ওই মেয়েটিকে নিয়ে হেজুর সামনে চলে আসে আর সে কিছু বলবে তার আগেই দেখা যায় হেজু তার হেলমেট দিয়ে তাকে এক বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। বেচারার তো কয়টা দাঁতও পড়ে যায় আর এরপরই সে ব্রাইডকে নিয়ে সেখান থেকে পালায়। সবাই তো তখনও ভাবতে থাকে এটাও হয়তো তাদের ওয়েডিং পারফরমেন্সের একটা পার্ট, তাই সকলে তো অনেক বেশি এনজয় করছিল। কিন্তু যখন তারা দেখে যে হেজু তো ব্রাইডকে নিয়ে ভেন্যু থেকেই বেরিয়ে যাচ্ছে, তখন তাদের টনক নড়ে। এরপরই তারা দ্রুত তাদের বসের কাছে যায় আর সেখানে গিয়েই একজন দেখে তাদের বসের তো সত্যি সত্যিই দাঁত ভেঙেছে আর সে অজ্ঞান হয়ে গেছে। এটা বোঝার পরই তারা সবাই তো এবার হেজুকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে সে তো ব্রাইডকে নিয়েই গায়েব হয়ে যায়। হেজু এবার হাই স্পিডে নিজের বাইক চালাচ্ছিল। মেয়েটাও তো নিজের বিয়ে থেকে পালাতে পেরে অনেক খুশি ছিল। সে হেজুকে এটাও বলে যে তুমিও আমার সাথে পালিয়ে চলো, আমাদের কিন্তু বেশ জমবে। কিন্তু হেজু তার কথার
কোনোই জবাব দেয় না। সে নিজের মতো হাই স্পিডে বাইক চালাতে থাকে, কিন্তু হঠাৎই দেখা যায় হেজু তার সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। আর তার পাস্টের কিছু দৃশ্য তার মনে হতে থাকে, যেখানে তার বাবা মা তাকে ফেলে চলে যাচ্ছিল। সে তখন অনেক ছোট। সে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে অনেক ডাকতে থাকে আর তাদেরকে বলে তাকেও তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু তার বাবা মা তো তাকে নিয়ে যায় না। তার বাবা উল্টো তাকে বলে, আমি তো তোমার বাবা নই, আমাকে বাবা বলে কেন ডাকছো? এই বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। আর বেচারা হেজু তো খুব কান্না করতে থাকে। তো এইসব ভিশন তার চোখের সামনে আসাতেই সে বাইকের ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আর যখনই তার জ্ঞান ফেরে আমরা তাকে হসপিটালের বেডে দেখতে পাই। তার সামনে তখন কারি ছিল। তো এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটাকে নিয়ে সে পালিয়েছিল সে তো অলরেডি অন্য কান্ট্রিতে পালিয়ে গেছে। তো কারি এখানে এটাও জানায় যে সেই মেয়েটা পালিয়ে যাওয়ার আগে প্রিন্স গ্যাংয়ের লিডারের সমস্ত টাকা আর স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। কিন্তু ওই লিডার তো এখন ভাবছে এই সব কিছুর পেছনে আসলে হেজু আছে, তাই সে এখন হেজুর উপরে বদলা নেওয়ার জন্যই তাকে খুঁজে বেড়াচ্ছে। না জানি এরপর সে কি করবে, কিন্তু হেজু তো তার কথায় তেমন পাত্তা দেয় না। এরপর সে আর কারি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হেজুকে জানানো হয় ডাক্তার তাকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। তো হেজুও তার কথার মতো ডাক্তারের কাছে যায়। তখনই ডাক্তার তার সিটি স্ক্যান রিপোর্টটা তাকে দেখায় আর বলে, তোমার মাথায় যে স্পটগুলো দেখতে পাচ্ছ এটা একটা রেয়ার ডিজিজ, যেটা তুমি তোমার জিন থেকে পেয়েছো। এই ডিজিজের কারণে তোমার ব্রেনে অক্সিজেনের সাপ্লাই ধীরে ধীরে কমে যাচ্ছে, আর এই কারণেই তোমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এদিকে ওই হসপিটালেই তখন দেখা যায় নিজের চেকআপের জন্য জেমি নামের ওই মেয়েটিও এসেছিল, যেখানে ডাক্তার তাকে জানায় তার তো মেনোপজ হয়ে গেছে, এই কারণে সে আর কখনোই মা হতে পারবে না। এ কথা শুনেই তো জেমি অনেক বেশি শকড হয়ে যায়। সে কিছুতেই এই বিষয়টা মানতে পারছিল না। সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে ডাক্তারকে বলে, আমি তো ভেবেছিলাম আমি কনসিভ করেছি, তাই এই কথা আমি সবাইকে জানিয়েছি। এসব শুনে ডাক্তার বলে, আসলে মেনোপজের কারণেই জেমির বডিতে এই চেঞ্জগুলো হয়েছিল, তাই সে ভেবেছে সে প্রেগনেন্ট, তবে আসলে তা নয়। এসব শুনে জেমি তো ভাবতে থাকে তার প্রেগনেন্সির কারণেই তো এই বিয়েটা হতে যাচ্ছে, তাহলে এখন তার কি করা উচিত? সে তো অনেক বেশি প্যানিকড হয়ে যায়। ডাক্তার তার এই অবস্থা দেখে তাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে হেজুর ডাক্তার তাকে জানায় তার কাছে শুধুমাত্র 3 মাসের সময় আছে, কিন্তু হেজু এটা জানার পরেও তেমন কোনো রিয়াক্টই করে না, শুধু অনেকটা ইমোশনাল হয়ে বলে, আমার ফ্যামিলি তো আমার কাছে নেই, কিন্তু তাদের ডিজিজ আমার মধ্যে চলে এসেছে। এদিকে জেমি ডাক্তারকে জানায় 3 দিনের মধ্যেই তার বিয়ে হতে চলেছে, আর তার বয়ফ্রেন্ডের ফ্যামিলি শুধুমাত্র তার এই প্রেগনেন্সির কথা শুনেই তাদের এই বিয়েতে রাজি হয়েছে, না হলে তারা কখনো জেমির সাথে তাদের ছেলের বিয়ে দিত না। তাই ডাক্তার যেন তাকে এমন কোনো ট্রিটমেন্ট দেয় যাতে সে 3 দিনের মধ্যেই প্রেগনেন্ট হতে পারে। বুঝুন এটা কি সম্ভব? ডাক্তার তো তার এসব উল্টোপাল্টা কথা শুনে এখন খুবই বিরক্ত হয়ে যায়, কারণ এমন কিছু তো কখনোই করা সম্ভব নয়। তাই সে জেমিকে আরো বলে জেমি কি করে এমন সিলি ডিসিশন নিতে পারে। এর উত্তরে জেমি জানায় এই প্ল্যানটা আসলে তার বয়ফ্রেন্ডের ছিল, কেননা সে জানতো তার ফ্যামিলি জেমিকে মেনে নিবে না, তাই সে এই ট্রিক্স করেছিল। কোনো সলিউশন না পেয়ে জেমি তো অনেক বেশি স্যাড হয়ে যায় আর চুপচাপ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। আর এদিকে দেখা যায় হেজুও তখন ডাক্তারের চেম্বার থেকে বের হয় আর সে ওয়েটিং এরিয়াতেই বসেছিল। ঠিক এই সময় হেজু জেমিকে দেখতে পায়। জেমি তো অনেক বেশি চিন্তিত হয়ে হাঁটছিল। এটা দেখে হেজু তাকে ফলো করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি হয়তো হেজু আগে থেকেই এই জেমিকে চিনত। তো তাদের মধ্যে কি সম্পর্ক এটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এরপরেই দেখা যায় জেমি হাঁটতে হাঁটতে একটা ফিউনারেল হলে চলে যায় আর সেখানে গিয়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। দূর থেকে হেজুও তাকে দেখছিল। ঠিক এই সময়ই জেমির পাশে একজন লেডি নিজের বাচ্চাকে নিয়ে বসে পড়ে। সে ফোনে তার হাজবেন্ডের সাথে ঝগড়া করছিল আর তার এত জোরে কথা বলায় তো বাচ্চাটা বেশ ভয় পেয়ে যায়। তাই ওই লেডি জেমিকে রিকোয়েস্ট করে আর বলে সে কি তার বেবিটাকে কিছুক্ষণ ক্যারি করতে পারবে। জেমিও তো এতে রাজি হয়ে যায়। সে ওই বাচ্চাটাকে কোলে নিলেই সেই লেডি নিজের হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে একটু সাইডে চলে যায়। আর কিছুক্ষণ পরই দেখা যায় সে ফিরে এসে খুবই বিরক্ত হয়ে বলতে থাকে তার অলরেডি 5টা বেবি আছে আর এখন সে জানতে পেরেছে সে আবারও প্রেগনেন্ট, আর এবার তো তার টুইন বেবি হবে। আর এই সব কিছু তার হাজবেন্ডের জন্য হচ্ছে।
এতগুলো বাচ্চা লালন পালন করতে গিয়ে তার তো নিজের লাইফটাই নষ্ট হয়ে গেছে। আর এ কারণেই সে নিজের হাজবেন্ডের উপরে এত বেশি রাগ করছিল। জেমি তখন তাকে বলতে থাকে, তাহলে আপনি একটা বেবি আমাকে দিয়ে দিন। এই কথা শুনেই তো ওই লেডি স্মাইল করে আর ভাবতে থাকে যে জেমি হয়তো মজা করছে, তাই সে তখন নিজের বাচ্চাকে তার থেকে নিতে যায়। কিন্তু জেমি তো বাচ্চাটাকে সেই লেডিকে ফিরিয়েই দিতে চাইছিল না। তাই সে বারবার বলতে থাকে, দেখো তোমার তো এতগুলো বাচ্চা আছে, প্লিজ এটা আমাকে দাও, আমি ওকে বেশ ভালোভাবে মানুষ করব, একটু বোঝার চেষ্টা করো। সে তো কাঁদতে কাঁদতে মাটিতেই বসে পড়ে। কিন্তু যতই অসুবিধা হোক, কেউ কি তার বাচ্চাকে এভাবে অন্য কাউকে দিয়ে দিতে পারে? তাই সেই লেডিও নিজের বেবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জেমি বেচারি তো কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার সাথেই কেন এসব হচ্ছে, 3 দিনের মধ্যে আমার বিয়ে, আর আমার ইনলজরা যে কোনো ভাবে আমার থেকে একটা বেবি চায়, যেটা আমি তাদের কখনোই দিতে পারবো না। তো এসব ভেবে সে একেবারেই ভেঙে পড়ে। কিছুক্ষণ পরেই জেমি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তবে ছাতা না থাকায় জেমি এই বৃষ্টির মধ্যেই হেঁটে যাওয়ার কথা ভাবতে থাকে। ঠিক তখনই দেখা যায় পেছন থেকে হেজু চলে আসে আর সে জেমির হাতে নিজের ছাতাটা দেয়। কিন্তু জেমি তাকে দেখার আগেই সে নিজের ফেস লুকিয়ে ফেলে আর দ্রুত বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে চলে যায়। কিন্তু তাকে পেছন থেকে দেখেই জেমি তাকে ফলো করতে শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় হেজুর মাথায় হঠাৎই পেইন হতে শুরু হয়। সে নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে। তখন এই সময় আবারও তার পাস্টের কিছু ভিশন আসতে শুরু করে। কিন্তু এখন সে নিজের বাবা মাকে নয়, বরং জেমিকে দেখতে পায়। আর এখানেই আমরা জানতে পারি এই জেমি আসলে হেজুর এক্স গার্লফ্রেন্ড ছিল আর তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। তারা তাদের লাইফে বেশ হ্যাপিও ছিল। আর জেমি তো সবসময় একজন ভালো মা হতে চাইতো, কেননা ছোট থেকেই তার নিজের মা ছিল না। তাই সে সবসময় চাইতো সে নিজের বাচ্চাদের অনেক বেশি টেক কেয়ার করবে আর তাদের অনেক ভালোবাসবে, একটা পারফেক্ট মা হয়ে দেখাবে। কিন্তু 3 বছর আগে কোনো একটা কারণে হেজু আর জেমির মধ্যে খুব বাজেভাবে ব্রেকআপ হয়ে যায়। জেমির তো ড্রিম ছিল মা হওয়া, তাই হেজু যখন তার প্রেজেন্ট সিচুয়েশন জানতে পারে সে বুঝতে পারে জেমি কতটা কষ্টে রয়েছে। এখানে আমরা আরো জানতে পারি হেজু আর জেমির ব্রেকআপ হয়েছিল কেননা জেমি সবসময় বেবি চাইতো। কিন্তু হেজু তো এসবে কখনোই রাজি ছিল না, কারণ তার ধারণা ছিল তারা দুজনেই অনাথ, তাই তারা কখনোই একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে পারবে না। বাচ্চার কোনো চাহিদাই তারা ঠিকমতো ফুলফিল করতে পারবে না। এ কারণে সে সবসময় বাচ্চা নেওয়ার বিরুদ্ধে ছিল। আর এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর এই ঝগড়ারই এক পর্যায়ে তাদের ব্রেকআপ হয়। ব্রেকআপ হওয়ার পরে তারা তো একজন আরেকজনকে অভিশাপ দিয়েছিল, যেখানে জেমি হেজুকে বলেছিল তুমি সারা জীবন একাই থাকবে, এমনকি যখন তুমি মরে যাবে তখনও তোমার কাছে কেউই থাকবে না। আর হেজু তাকে অভিশাপ দিয়ে বলেছিল তুমি কখনোই ভালো মা হতে পারবে না। আর বর্তমানে হেজুর এই অবস্থা দেখেই হয়তো হেজুর অনেক খারাপ লাগছিল, কারণ সে তখন রাগের মাথায় কত কিছুই না তাকে বলে ফেলেছিল। আর এখন তো বেচারি সত্যি মা হতে পারবে না, ভালো মা হওয়া তো দূরের কথা। যাক, তো এরপরই আমরা ওই প্রিন্স গ্যাং এর লিডারকে দেখতে পাই। সে যখন জানতে পারে তার ব্রাইড তার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, সে তো অনেক বেশি রেগে যায়। আর এবার সে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে যে করেই হোক হেজুর উপর বদলা নিয়েই ছাড়বে। সে তো ভাবছিল হেজু হয়তো তার ব্রাইডের সাথেই আছে। এদিকে জেমি তার প্রেগনেন্ট না হওয়ার ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখে। সে নিজের উডবি শাশুড়ির কাজেও হেল্প করছিল। তারা তো খুবই ট্রেডিশনাল একটা ফ্যামিলি, আর তার শাশুড়িও অনেক বেশি স্ট্রিক্ট ছিল। তো কাজের ফাঁকে নার্ভাসনেসের কারণে জেমি তো নিজের হাতই কেটে ফেলে। তখনই তার শাশুড়ি বলতে থাকে তোমার এসব করতে হবে না, এই সময় তো তোমার রেস্ট নেওয়া উচিত। আসলে তারা তো জেমির বেবির কারণেই এত বেশি কনসার্ন ছিল। অন্যদিকে হেজু বাড়িতে গিয়ে নিজের ডিজিজের ব্যাপারেই ভাবছিল। সে কারির সাথে বসে টিভি অন করলে সেখানে প্যারেন্টিং এর একটা অ্যাড দেখতে পায়। আর এখানে যেই কোম্পানির অ্যাড হচ্ছিল সেটার নাম ছিল আই অ্যাম ইয়োর ফাদার। এটা দেখেই তার মনে পড়ে একজন তাকে এই কোম্পানির কার্ড দিয়েছিল। হেজু তখন হঠাৎই পাগলের মতো হাসতে শুরু করে। এরপরই সেখান থেকে উঠে যায় আর কোথাও একটা যেতে থাকে। কারি তখন তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। হেজু জানায় এই দুনিয়াতে আমাকে যে এনেছে তার সাথেই আমি দেখা করতে যাচ্ছি, মরার আগে আমি একবার তার চেহারা দেখতে চাই। একথা বলেই সে নিজের বাবাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে জেমিও তার বিয়ে অ্যাভয়েড করতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু শেষ পর্যন্ত সে আর পালাতে পারে না। পরদিনই আমরা জেমিকে বিয়ের সাজে দেখতে পাই। যদিও সে নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করছিল, কিন্তু মনে মনে সে বেশ ঘাবড়েছিল। সবাই যখন বিয়ের ট্রেডিশনগুলো কমপ্লিট করতে ব্যস্ত, তখনই জেমির রুমে হেজু চলে আসে। জেমি তো তাকে দেখেই বেশ অবাক হয়ে যায়। সে তাকে প্রশ্ন করে সে এখানে কি করছে। হেজু জানায়, আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। জেমি তো প্রথমে তার সাথে যেতেই চায় না। তখনই হেজু বলে, তুমি নিজেও তো এই বিয়ে থেকে পালানোর চেষ্টা করছিলে, আর এখন আমার সাথে চলে গেলে তোমার উপরে কোনো ব্লেমও আসবে না। সকলে জানবে আমি তোমাকে কিডন্যাপ করেছি। তবুও জেমি তার প্রস্তাবে রাজি হচ্ছিল না। তখনই হেজু বলে, এই বিয়ে করলে এমনিতেও তুমি তাদের ধোকাই দিবে। হেজু এটাও বলে সে জানে জেমি কখনোই মা হতে পারবে না। জেমি তো তার কাছ থেকে এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। হেজু তখন বলতে থাকে, দেখো আমি একটা জার্নি করতে যাচ্ছি, আর এই জার্নিতে আমার তোমাকে প্রয়োজন। তো যখন হেজু জেমিকে তার সাথে যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করে, তখনই তার কথার মাঝে সেখানে জেমির ফিয়ন্সে চলে আসে, আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলতে থাকে যে এই সব কিছু শুরু হয়েছিল 1991 সালে। একটা রিচ কাপল আইভিএফ পদ্ধতিতে তাদের বেবি নেওয়ার প্ল্যানিং করছিল, কেননা সেই ব্যক্তি জানতে পেরেছিল সে টেস্টোস্টেরন ক্যান্সারে আক্রান্ত। এ কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে সেই ব্যক্তি তার ক্যান্সারের ট্রিটমেন্টও করে, আর ফরচুনেটলি সে ক্যান্সার থেকে রিকভারও করতে পারে। এদিকে আইভিএম পদ্ধতিতে তাদের বেবি বয়েরও জন্ম হয়। তারা তো অনেক বেশি হ্যাপি ছিল। সেই ব্যক্তি তো নিজের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসতো। ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে থাকে, আর যখন সেই বেবির বয়স 8 বছর হয়, তখনই একদিন হঠাৎ সেই ব্যক্তির ওয়াইফের কাছে একটা ফোন কল আসে ওই হসপিটাল থেকে। সেখানে ডক্টর তাদের জানায় আসলে তাদের একটা মিস্টেক হয়ে গেছে। তাদের কাছে যেই বেবিটা রয়েছে সেটা তাদের বায়োলজিক্যাল বেবি না। তাদের এই আইভিএম পদ্ধতি পরিচালনার সময়ই তাদের মিস্টেক হয়েছিল। তো এটা জানার পরই তো সেই ব্যক্তি আর তার ওয়াইফ বাচ্চাটাকে রিজেক্ট করে দেয়, আর তাকে ফেলেই চলে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে, আর এখানে আমরা জানতে পারি সেই বেবিটা আসলে ছিল হেজু। সে এতক্ষণ নিজের কাহিনী সকলকে বলছিল। সকলেই তো সেই বেবিটার জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ করছিল। তো এরপর সবাই হেজুকে জিজ্ঞেস করতে থাকে পরবর্তীতে বেবিটার কি হয়েছিল। হেজু জানায় তার বাবা মা তাকে রিজেক্ট করে দেওয়ার পরে তার হাসি খুশি জীবনে অন্ধকার নেমে আসে। কিন্তু এই সবের জন্য তো কোনো শাস্তি নেই। কেউ ভুল করে সেই বেবির জন্ম দিয়ে ফেলেছিল। এরপর যখন সত্যিটা জানতে পারে, তখন বেবিটা রিজেক্টেড হয়ে যায়, আর এই সব কিছুর সাফারার হয় সেই বেবি। তার তো এসব বোঝার মতো বয়সও তখন ছিল না। এরপরই হেজু বলে, আর এই কাজটা করেছিল এই হসপিটাল। আসলে হেজু সেই হসপিটালে চলে এসেছিল, আর হসপিটালে উপস্থিত লোকদেরকে সেই সব কিছু জানিয়ে দিচ্ছিল। এরপরই সে চলে যায় সেই ডক্টরের কাছে, যার ভুলের কারণে তার ভাগ্যের এই অবস্থা। এরপর হেজু সেই ডাক্তারকে থ্রেট দেয়, আর তার বায়োলজিক্যাল ফাদারের সব ইনফরমেশন দিতে বলে। কিন্তু সেই ডাক্তার তো তাকে কোনো ইনফরমেশন দিতেই রাজি হচ্ছিল না। হেজু তখন বলে 3 মাস পর সে এমনিতেও মারা যাবে, তাই এখন কাউকে কিছু করতে সে একদমই ভয় পাবে না। তার টার্গেট ছিল শুধুমাত্র তার বায়োলজিক্যাল ফাদারকে খুঁজে বের করা, আর এটা জানা যে আসলে কে তার বাবা, যার মাধ্যমে এই রেয়ার ডিজিজ তার মধ্যে চলে এসেছে। এরপরে সে ওই ডাক্তারকে ভয় দেখিয়ে বলতে থাকে, চলো আমি তো মরেই যাচ্ছি, তুমিও আমার সাথে মরে যাও। হেজু তো এবার তাকে বেশ উত্তম মধ্যম দিতে থাকে। এতে তো ওই ডাক্তার প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তাকে সব ইনফরমেশন জানাতে রাজি হয়। কিন্তু এক্স্যাক্টলি কে সে স্পার্ম ডোনার সেটা সে বলতে পারে না, কারণ সেদিন অনেকেই ডোনার হিসেবে এসেছিল। তো ডক্টর এবার হেজুকে 5 জন ব্যক্তির ডিটেলস দেয়, আর ওই 5 জনের মধ্যেই কোনো একজন হেজুর বায়োলজিক্যাল ফাদার। এরপরে হেজু সমস্ত ডিটেলস নিয়ে রওনা দেয় জেমির উদ্দেশ্যে। দৃশ্য চলে যায় জেমির ওয়েডিং ডেতে, যেখানে হেজু জেমিকে তার সাথে পালানোর জন্য কনভিন্স করছিল। সে জেমিকে বলে, আমরা একটা লং ট্রিপে যাব। জেমি বলে, আজ আমার বিয়ে হতে যাচ্ছে, আমি তোমার সাথে কেন ট্রিপে যাব? হেজু জবাবে বলে, তুমি আমার সাথে যাবে কারণ তুমি আমার জেমি। এ কথা শুনেই তো জেমি তাকে একটা থাপ্পড় মেরে বসে, আর বলতে থাকে, ব্রেকআপ করার সময় তোমার এসব ইমোশন কোথায় ছিল? তখন তো বলেছিলে আমার উপর থেকে তোমার মন উঠে গেছে, আর আমাকে তুমি বিয়েও করতে চাও না। তাহলে এখন এসব বলার মানে কি? হেজু কিছু বলবে তার আগেই সেখানে জেমির ফিয়ন্সে চলে আসে। সে জেমিকে হেজুর পরিচয় জিজ্ঞেস করে। তখন হেজু নাটক করে বলতে থাকে, আমরা দুজন একই অরফানেজে বড় হয়েছি, আর আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড। আমি তো জেমির ভাইয়ের মতো। জেমিও তখন বাধ্য হয়ে তার সাথে তাল মিলায়।
এ কথা শুনে তো জেমির ফিয়ন্সে হেজুকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করে। সে তো তার সাথে গল্প করতে শুরু করে, কিন্তু জেমি তো চাইছিল হেজু যেন তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তাই সে বাহানা দিয়ে বলতে থাকে হেজুর অনেক দেরি হয়ে যাচ্ছে, ওকে এখনই যেতে হবে। একথা বলেই জেমি তো কোনো রকমে হেজুকে ঠেলে ঘর থেকে বের করে দিতে থাকে। তখনই জেমির ফিয়ন্সে হেজুকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে। আসলে সে ভাবছিল এটাই জেমির একমাত্র রিলেটিভ, তাই সে হেজুকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি কথা দিচ্ছি আমি জেমিকে অনেক বেশি ভালো রাখবো, আমি ওকে অনেক ভালোবাসি আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আগলে রাখবো। জেমি তো এসব কথা শুনে বেশ ইমোশনাল হতে থাকে, কিন্তু হেজু তো সেই লেভেলের বিরক্ত হয়। সে তো জেমির ফিয়ন্সেকে কোনোভাবে নিজের থেকে ছাড়াতে চাইছিল। তো এরপরই জেমি হেজুকে সামনে এগিয়ে দিতে যায়। তখনই হেজু তাকে বলে এই 3 বছরে তোমার টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে, তুমি কিভাবে এই লোকটাকে বিয়ে করতে পারো? তুমি কি সত্যিই তাকে ভালোবাসো, নাকি তার ব্যাকগ্রাউন্ডের জন্য তাকে বিয়ে করতে চাইছো? জবাবে জেমি জানায় সে সত্যিই তার ফিয়ন্সেকে অনেক বেশি ভালোবাসে, কেননা সে জেমির জন্য সবকিছু ত্যাগ করেছে। এমনকি জেমিকে বিয়ে করার জন্য সে নিজের পরিবারকেও মিথ্যা কথা বলেছে। এরপরই জেমি হেজুকে তার আর তার ফিয়ন্সের মধ্যে কি পার্থক্য সেটা আঙুল তুলে দেখিয়ে দেয়। জেমি এটাও বলে ফিউচারে তার সিচুয়েশন যেমনই হোক না কেন সে সবসময় নিজের ফিয়ন্সের সাথেই থাকতে চায়। একথা বলেই যখন জেমি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হেজুন পেছন থেকে তাকে কাঁধে উঠিয়ে নেয় আর নিজের সাথে নিয়ে যেতে থাকে। জেমি তো বারবার তাকে ছেড়ে দিতে বলে। তখনই হেজু বলে আমি শুধু একটা লং ট্রিপে যাচ্ছি, ট্রিপ শেষ হলেই তোমাকে আমি ফিরিয়ে দিয়ে যাব। এসব বলতে বলতে হেজু সামনে এগোতে থাকে। সে তো লক্ষ্যই করে না জেমি পেছনে থাকা একটা কাঠের সাথে মাথায় বাড়ি খেয়ে অলরেডি অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে একজন লেডি জেমিকে এভাবে নিয়ে যেতে দেখতে পায়। সে আসলে জেমির বিয়ের একটা রিচুয়াল পূরণের জন্য মুরগি ধরতে সেখানে এসেছিল। তো হেজু তো জেমিকে এই অবস্থাতেই গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে। আর বিয়ে বাড়িতে তো এটা নিয়ে হইচই বেঁধে যায়, কেননা সেই লেডি জেমির শাশুড়িকে এটা জানিয়ে দিয়েছিল যে জেমি কিডন্যাপ হয়ে গেছে। জেমির শাশুড়ি তো তখন গ্রামের গণ্যমান্য লোকেদের নিয়ে মিটিং করতে বসে যায়। সকলেরই ধারণা ছিল জেমি পালিয়ে গেছে। জেমির শাশুড়ি বলে আমাদের পরিবারের 500 বছরের ইতিহাসে কখনো এমনটা হয়নি, এ কারণেই আমি এমন একটা অনাথ মেয়ের সাথে নিজের ছেলে হিয়ং এর বিয়ে দিতে চাইনি। এদিকে হিয়ং তো কিছুতেই মানতে পারছিল না যে জেমি পালিয়ে গেছে। তাই সে কাঁদতে কাঁদতে তার মাকে অনুরোধ করে বলে যে সে যেন জেমিকে ফিরিয়ে আনে। যেহেতু হিয়ং এর মা জানতো যে জেমি প্রেগনেন্ট আর সে তাদের বংশের বাচ্চার জন্ম দিতে যাচ্ছে, তাই সেও জেমিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হেজুর অ্যাসিস্ট্যান্ট কারিকে সেই গ্যাংস্টার তো খুব বাজেভাবে মারধর করছিল। সে তাকে বলে যদি সে হেজুর ঠিকানা তাকে খুঁজে দিতে না পারে তাহলে গ্যাংস্টার তাকে মেরে ফেলবে। কারি তখন বারবার হেজুকে ফোন দিতে থাকে, কিন্তু হেজুকে সে রিচ আউট করতে পারে না। হেজুকে 2 গ্রুপই খুঁজছিল, প্রথমে তো প্রিন্স গ্যাং আর তার লিডার, সেই সাথে এখন হিয়ং এর পরিবার। তো এদিকে দেখা যায় হেজু একটা ফাঁকা স্থানে গিয়ে নিজের গাড়ি থামায়। তখনই তার কাছে আবারও কারির ফোন আসে। সে হেজুকে বাড়ি ফিরে আসতে বলে। তো হেজু যখন কারির সাথে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল তখনই জেমির জ্ঞান ফিরে আসে। আর এই সুযোগেই সে পালানোর চেষ্টা করে। সে দৌড়াতে দৌড়াতে একটা জমির মধ্যে চলে যায়, কিন্তু হেজু তো তাকে ঠিকই ধরে ফেলে। জেমি তো এই সব কিছুতে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে। হেজু তখন ফ্রেশ হওয়ার জন্য জেমিকে গ্রামের ভেতরেরই একটা ঝর্ণার কাছে নিয়ে যায়। তো সে সেখানে নিজের পায়ের জুতোটা পরিষ্কার করতে থাকে। এই সময় তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। আসলে তার এই জুতোটা হিয়ং তাকে গিফট করেছিল যেদিন সে বিয়েটা না করার জন্য বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। জেমি তখন তাকে বলেছিল বিয়ের আগে ব্রাইডকে জুতো গিফট করলে ব্রাইড পালিয়ে যায়। কথা শুনে হিয়ং বলেছিল তুমি যেখানেই পালিয়ে যাও না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে আনবো। এই কথাটা বলেই সে জেমিকে জুতোটা পরিয়ে দেয়। জেমিও তখন অনেক বেশি হ্যাপি ছিল। হিয়ং আসলে জেমির অনেক বেশি কেয়ার করত, এ কারণে এই জুতো জেমির কাছে খুব বেশি স্পেশাল। তো বর্তমানে সে সবকিছু ভেবে খুব স্যাড হয়ে যায়। তো এরপরই দেখা যায় হেজুং তাকে নিয়ে আবারও সেখান থেকে রওনা দেয়। জেমি ভাবতে থাকে সে কি করে হেজুর হাত থেকে পালাবে। পরবর্তীতে আবারও জেমি একটা পেট্রোল পাম্পের ওয়াশরুম দিয়ে পালানোর চেষ্টা করে। সে যখন দেয়াল টপকে আসে তখনই সে দেখে সে তো হেজুর হাতের উপরে পা রেখেই দেয়ালের এপাশে এসেছে, যেটা সে বুঝতেও পারেনি। তো জেমির এই পালানোর প্ল্যানটাও ফ্লপ হয়ে যায়। অন্যদিকে হিয়ং তো জেমির জন্য পুরোই পাগল হয়ে গিয়েছিল, তাই সে এবার একাই গাড়ি নিয়ে বেরোতে চায় জেমিকে খোঁজার উদ্দেশ্যে।
তখনই তো তার মা সেখানে এসে রেগে মেগে বলতে থাকে, আমরা কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু এখন ওকে খোঁজার পারফেক্ট সময় নয়, তাই বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ ঘরে ফিরে যাও। পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে চেক করব সেই মেয়ে কোথায় গেছে। তো হিয়ং ছিল তার মায়ের খুবই বাধ্যগত সন্তান, আর সে নিজের মাকে বেশ ভয়ও পেত, তাই সে আর কিচ্ছু না বলে চুপচাপ ভেতরে চলে যায়। এদিকে জেমি কাপড় কেনার বাহানায় আবারও একটা শপে আসে। সেখানে এসেই সে চিৎকার করে বলতে থাকে, আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কেউই তো তার কথায় পাত্তা দেয় না। হেজু তখন জেমিকে ড্রেস কিনতে জোর করে ভেতরে পাঠিয়ে দেয়। সেখানে জেমি সুযোগ বুঝে শপ ওনারের ফোনটা নিয়ে নেয় আর ট্রায়াল রুমে গিয়ে হিয়ংকে ভয়েস মেসেজ পাঠিয়ে তার লোকেশনটা জানিয়ে দেয়। সেই সাথে এটাও জানায় তাকে কিডন্যাপ করা হয়েছে। তো যখন সে বেরিয়ে আসে তখনই হেজু জেমিকে প্রশ্ন করে, তার এত দেরি হলো কেন? জেমি তো তখন বাহানা দেওয়ার চেষ্টা করতে থাকে। হেজু তখন জেমির থেকে শপ ওনারের মোবাইলটা নিয়ে তাকে ফিরিয়ে দেয়, অর্থাৎ জেমি যে সেটা চুরি করেছে এটা সে আগেই বুঝতে পেরেছিল। তো হেজু তখন জেমিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরই তাকে বলতে থাকে, তুমি এখন এসব পালানোর চেষ্টা করা বন্ধ করো, কেননা তোমাকে এখন আমার সাথেই থাকতে হবে। অন্যদিকে হিয়ং যখন জেমির ভয়েস নোটটা লক্ষ্য করে সে জেমির অবস্থাটা জানতে পারে। এটা জানার পরই সে নিজের মাকে কিচ্ছু না জানিয়ে বেরিয়ে পড়ে জেমিকে ফিরিয়ে আনার জন্য। অপরদিকে হেজুরা তখন একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেই রেস্টুরেন্টের মালিক হেজুর কাছে থাকা সেই 5 জন ব্যক্তির লিস্টের মধ্যে একজন ছিল, অর্থাৎ এই ব্যক্তি হেজুর সম্ভাব্য বাবা নাম্বার 1। তো তারা সেখানে এবার ডিনারের অর্ডার করে। তো খাবার খেতে খেতে কথার এক ফাঁকে হেজু বাহানা দিয়ে সেই ব্যক্তির মাথার একটা চুল ছিঁড়ে নেয়, যাতে ডিএনএ টেস্ট করে সে জানতে পারে এই ব্যক্তি তার বায়োলজিক্যাল ফাদার কিনা। তো রাতে তারা সেই রেস্টুরেন্টেই থাকার প্ল্যান করে। বেশ কিছুক্ষণ পর হেজু ভালোভাবে লক্ষ্য করে যে জেমি ঘুমিয়ে পড়েছে কিনা। তো জেমিকে চেক করার পর হেজু নিজেও ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে যাওয়ার পরপরই দেখা যায় জেমি উঠে বসে। আসলে সে এতক্ষণ ঘুমের ভান করছিল। তো হেজুর ঘুমের সুযোগে জেমি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘুমের মধ্যেও হেজু বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। হেজুর এ কথা শুনে জেমি আর সেখান থেকে পালাতে পারে না। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখি, যেখানে হেজু খুবই স্পিডে বাইক চালাচ্ছিল। তখনই একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির মালিক তখন গাড়ি থেকে নেমে আসে হেজু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তাকে দেখে তো হেজু অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এটা তার সেই পালিত বাবা ছিল যারা একসময় তাকে রিজেক্ট করে দিয়েছিল। হেজু লক্ষ্য করে সেই ব্যক্তি নিজের পরিবারের সাথে কোথাও একটা যাচ্ছে, আর তার সাথে তার সন্তানরাও রয়েছে। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায়। সেই ব্যক্তিও হেজুকে দেখে বেশ অবাক হয়ে যায়। তো ফিরে যাওয়ার আগে সে তাকে নিজের একটা কার্ড দিয়ে দেয়, যেখানে হেজু দেখে তার পালিত বাবার কোম্পানির নাম ছিল আই অ্যাম ইয়োর ফাদার। হেজু তখন তাকে বলে সে তার দেওয়া নিজের নামটা চেঞ্জ করে ফেলেছে। কথা বলে হেজুও তাকে নিজের কার্ড দেয়। এরপর তার পালিত বাবা সেখান থেকে চলে যায়, আর হেজু সেই বৃষ্টির মধ্যেই একা দাঁড়িয়ে থাকে। দৃশ্য চলে আসে বর্তমানে। সে তার পাস্টের এই সবকিছু স্বপ্নে দেখেই বারবার বলছিল, আমাকে ছেড়ে যেও না। জেমিরও হেজুর জন্য বেশ খারাপ লাগে, তাই সে তার হাত ধরে তার পাশে বসে থাকে। এই সময় হেজু ঘুমের ঘোরে জেমির কাছাকাছি চলে আসে, আর হঠাৎই তখন হেজুর ঘুম ভেঙে যায়। সে দেখে জেমি তার হাত ধরে আছে। এটা দেখে সে বুঝতে পারে জেমি আবারও পালানোর চেষ্টা করেছিল, তাই সে জেমির হাত একটা টেবিলের সাথে বেঁধে দেয়। এরপরই মজা করে তার সাথে একটা সেলফিও তোলে। জেমি তো এসব দেখে অনেক বেশি বিরক্ত হতে থাকে। এরপরে হেজু বাইরে গিয়ে একজনের সাথে কন্ট্যাক্ট করে আর রেস্টুরেন্টের মালিকের সাথে তার প্যাটার্নিটি টেস্ট করায়। সেখান থেকে জানানো হয় আগামীকালের মধ্যেই তারা টেস্টের রেজাল্ট পাঠিয়ে দিবে। তো রুমে ফিরে আসার পরই সে লক্ষ্য করে জেমি আবারও পালানোর চেষ্টা করছে। তখন সে জেমিকে বলে, এসব করে তো কোনো লাভ হবে না, তাই দয়া করে তুমি এসব করা বন্ধ করো। তো পরবর্তীতে হেজু শুনতে পায় সেই রেস্টুরেন্টের মালিকের সন্তানেরা রেস্টুরেন্টের মালিকানা নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া করছে। তারা তো এটাও বলে তারা এই রেস্টুরেন্টটা বিক্রি করে দিবে। এরপর সমস্ত টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে তাদের বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। অর্থাৎ তারা নিজের বাবাকেই ভালোবাসতো না, তারা তো শুধুমাত্র তাকে ব্যবহার করছিল। এসব দেখে হেজুরও বেশ খারাপ লাগে। এদিকে জেমি ততক্ষণে নিজের বাঁধন খুলে ফেলেছিল। হেজু তখন তাকে উদ্দেশ্য করে বলে,
একসময় তুমি আমার জন্য পাগল ছিলে, আর এখন শুধু আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছো। জেমি এসব কথা শুনে কিছুটা অকওয়ার্ড ফিল করে। সে কোনোভাবে বলে, তুমি আমাকে ডাম্প করেছিলে, আমি তোমাকে ছেড়ে যাইনি। হেজু তখন বলে, তুমি তো থাকার চেষ্টাও করনি। এর উত্তরে জেমি বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আটকাবে। যাক, তো জেমি আর কথা না বাড়ানোর জন্য বাহানা দিয়ে শুয়ে পড়ে। এই সময় জেমির মনে পড়ে কিভাবে তাদের প্রথম দেখা হয়েছিল। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা সেই বৃষ্টির দিন দেখতে পাই যেদিন হেজুর পালিত বাবার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে চলে যাওয়ার পরই হেজু বৃষ্টির মধ্যে একাই দাঁড়িয়ে থাকে। হেজুর হাত দিয়ে তখন রক্ত ঝরছিল। দূর থেকে জেমি এটা লক্ষ্য করে, তাই সে হেজুর কাছে এগিয়ে এসে তার হাতটা ধরে। এরপরই নিজের রুমাল দিয়ে তার হাতটা বেঁধে দেয়। এখানেই তাদের দুজনের প্রথম দেখা হয়, আর এই প্রথম দেখাতেই তাদের একে অপরকে ভালো লেগে গিয়েছিল। তো এর পরদিনই হেজু জেমিকে খুঁজে বের করে, আর জেমি যে ডে কেয়ারে কাজ করত সেখানে চলে যায় তার রুমালটা ফিরিয়ে দেওয়ার বাহানায়। সেখানে গিয়েই হেজু সরাসরি জেমিকে প্রপোজ করে বসে, আর এর পর থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। জেমি তো প্রথম থেকেই হেজুর প্রতি অনেক বেশি কাইন্ড ছিল। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা হিয়ং এর মাকে দেখি। সে এবার হিয়ং এর জেমিকে খুঁজতে যাওয়ার ব্যাপারটা জানতে পারে, কিন্তু সে কোনোই রিয়াক্ট করে না। কেননা যেহেতু তারা একটা ট্রেডিশনাল ফ্যামিলি থেকে বিলং করে, তাই সমাজে তাদের অনেক সম্মান ছিল। এসব জানাজানি হয়ে গেলে তাদের ফ্যামিলিরই বদনাম হবে। এ কারণে হিয়ং এর মা চুপচাপ থাকে। অন্যদিকে আমরা হিয়ংকে পুলিশ স্টেশনে দেখতে পাই। সে পুলিশের কাছে জেমির মিসিং কমপ্লেন করে। এমনকি সে হেজুর একটা ছবিও এঁকে পুলিশকে দেয়, যাতে পুলিশ তাকে খুঁজে বের করতে পারে। এরপরই সে চলে যায় একটা স্টুডিওতে জেমির ছবি প্রিন্ট করার জন্য। সেখানে তাদের পুরাতন ছবিগুলো দেখে হিয়ং এর জেমির সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে হতে থাকে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে জেমির অনেকগুলো ছবি প্রিন্ট করে। এরপর শহরের সব জায়গায় তার মিসিং পোস্টার টাঙিয়ে দিতে থাকে, যাতে কোনোভাবে সে জেমিকে খুঁজে পায়। অপরদিকে সেই গ্যাংস্টারও হেজুকে পাগলের মতো খুঁজে যাচ্ছিল। সে কারিকে বন্দি বানিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল হেজুকে ধরার জন্য। সে হেজুর ফোন ট্র্যাক করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। পরদিন সকালেই হেজু আর জেমি যখন খাবার খাচ্ছিল, তখনই রেস্টুরেন্টে একজন ব্রোকার চলে আসে রেস্টুরেন্ট কেনার উদ্দেশ্যে। এই সময় সেখানকার মালিকের ছেলেদের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়, কিন্তু তারা নিজেদের বাবার থেকে বিষয়টা লুকিয়ে রাখার জন্য তাকে আলাদা ঘরে রেখে আসে। তারা তখনই সবকিছু বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার প্ল্যান করছিল। হেজু তো বিষয়টা বুঝতে পেরে যায়, তাই সে এগিয়ে এসে বলতে থাকে, এখানে তো আমারও একটা ভাগ আছে। সে এটাও বলে সে রেস্টুরেন্টের মালিকের ইল্লিগাল সন্তান। আসলে সে ইচ্ছে করেই এই কথাটা বলেছিল, যাতে করে সেই বিষয়টার মধ্যে ইনভলভ হওয়ার কারণে তারা রেস্টুরেন্ট বিক্রির প্ল্যানটা পোস্টপোন করে দেয়। তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। সে রেগে হেজুকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয় আর বলে তার পরিবারের থেকে দূরে থাকতে। এখানে আমরা জানতে পারি রেস্টুরেন্টের মালিক তো আগে থেকেই জানতো তার সন্তানেরা তার পিছন পেছন এসব প্ল্যান করছে। হেজু এটা বুঝতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো রিয়েল ফাদারেরা নিজের সন্তানদের এভাবেই প্রোটেক্ট করে। ঠিক তখনই তার কাছে প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট চলে আসে। হেজু জানতে পারে এই ব্যক্তি তার বায়োলজিক্যাল ফাদার না, তাই সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জেমি তো কিছুতেই তার সাথে আর যেতে চাইছিল না। এই সময় হেজু দেখে হিয়ং জেমিকে খুঁজে বেড়াচ্ছে, তাই সে আবারও জেমিকে উঠিয়ে সেখান থেকে চলে যায়। হিয়ংও এবার তাকে দেখে ফেলে, তাই সেও তাদের পিছু করতে শুরু করে। তখনই সেই রেস্টুরেন্টে পুলিশ চলে আসে, কেননা তারা খবর পেয়েছিল এখানে গন্ডগোল হচ্ছে। ততক্ষণে হেজুর লোকেশন ট্র্যাক করে প্রিন্স গ্যাং এর লোকেরাও সেই রেস্টুরেন্টে এসে পৌঁছায়। পুলিশ তো তখন প্রিন্স গ্যাংকেও অ্যারেস্ট করে নেয়। এদিকে হিয়ং ততক্ষণে পুলিশের গাড়ি নিয়েই জেমির পেছন পেছন চলে গিয়েছিল। একসময় সে পুলিশের গাড়ি দিয়ে হেজুর গাড়িতে ধাক্কা দেয়। জেমিও তখন হেজুর গাড়ি থামানোর জন্য বিভিন্ন কাণ্ড করতে থাকে। এতে তো তারা দুজনেই গাড়ি থেকে পড়ে যায়, আর তাদের গাড়ি একটা খাদের মধ্যে গিয়ে পড়ে। হিয়ংও তো তাদের পেছনে ছিল। সে তখন হেজুকে পুলিশের ইলেকট্রিক শক দেওয়ার বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে আর জেমিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ভুলবশত সে নিজেকেই শক দিয়ে ফেলে আর সেখানেই বেচারা অজ্ঞান হয়ে পড়ে যায়। হেজু তো তখন হিয়ং এর এসব কাণ্ড দেখে একেবারেই চমকে যায়। হিয়ং অজ্ঞান হয়ে যাওয়ায়
জেমি তো অনেক বেশি ঘাবড়ে যায়। সেই সব কিছুর জন্য হেজুকেই দায়ী করতে থাকে। সে তাকে বলতে থাকে এইসব কিছু শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, তুমি মরে যাচ্ছ না কেন? এসব বলেই সে হেজুকে ধাক্কা দিতে থাকে। যেহেতু হেজু আগে থেকেই অসুস্থ ছিল, তাই সে আবারও তার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে, আর সেও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জেমি তো এটা দেখে শকড হয়ে যায়। সে তো একেবারেই কনফিউজড। সে তো বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। এদিকে পুলিশরা তো প্রিন্স গ্যাংকে পুলিশ স্টেশনে নিয়ে এসে লকআপেই ভরে দেয়। এখানে আমরা হিয়ংকেও দেখতে পাই। আসলে পুলিশের গাড়ি নিয়ে পালানোর অপরাধে তাকেও পুলিশ অ্যারেস্ট করে এনেছিল। হিয়ং তো জেমিকে উদ্ধার করতে না পারায় অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এদিকে হিয়ং এর পুলিশ স্টেশনে থাকার ঘটনা তার মাও জেনে যায়, তাই সে জন নামের কাউকে ফোন করে আর তাকে এখানে এসে এই সমস্ত ঝামেলা সলভ করতে বলে। তখনই পুলিশ স্টেশনে পুলিশরা তাকে ছেড়ে দেয় আর বলে জন নামের কেউ একজন তাদের ফোন করেছিল আর হিয়ংকে ছেড়ে দিতে বলেছে। অন্যদিকে জ্ঞান ফিরলে হেজু নিজেকে একটা ঝোপের মধ্যে আবিষ্কার করে। সেভাবে জেমি হয়তো তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু হেজু দেখতে পায় জেমি তো তার থেকে বেশ খানিকটা দূরে বসে আছে। এটা দেখেই সে বুঝতে পারে এখানে যখন পুলিশ এসেছিল তখন জেমি কোনোভাবে তাকে ঝোপের মধ্যে লুকিয়ে ফেলেছিল। তো এরপরই সে জেমির কাছে যায়। জেমি তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে বলে তোমার বা আমার মধ্যে কারো মরে যাওয়া দরকার, কেননা যতদিন আমরা বেঁচে আছি আমরা একে অপরকে ভালোভাবে বাঁচতে দিব না। এসব বলেই জেমি কাঁদতে শুরু করে। হেজু তখন জেমিকে বলতে থাকে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, আমিই আগে মরে যাব, কিন্তু যতদিন আমি মরে না যাব ততদিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তো পরের দৃশ্যে আমরা জেমির লাইফের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জেমি দৌড়ে হিয়ং এর বাড়িতে আসছিল। আসলে হিয়ং জেমিকে অনেক ভালোবাসতো আর তাকে বিয়ে করার জন্য নিজের ফ্যামিলির এগেইনস্টে চলে গিয়েছিল। জেমি অনাথ হওয়ায় আর উচ্চ বংশের না হওয়াতে হিয়ং এর মা কোনোভাবেই তাকে মেনে নিতে রাজি ছিল না, কেননা তাদের পরিবারের 500 বছরের ইতিহাসে কখনো কেউ উচ্চ মর্যাদার বংশের বাইরে বিয়ে করেনি। সে তো নিজের পছন্দের মেয়ের সাথে হিয়ং এর বিয়ে দিতে চেয়েছিল। তো হিয়ং তাকে মানানোর জন্য তখন হাঁটু গেড়ে তার বাড়ির সামনে বসে পড়ে। এমনকি বৃষ্টি নামার পরেও সে নিজের বাড়ির সামনে ওভাবেই বসে থাকে। সে নিজের পরিবারের পারমিশন পাওয়ার জন্য 2 দিন না খেয়ে সেভাবেই বসেছিল, কিন্তু তবুও তার মা তার উপরে কোনো দয়া করে না। জেমি যখন এটা জানতে পারে তখন সে দ্রুত হিয়ংকে থামাতে আর তার মায়ের রাগ থেকে হিয়ংকে রক্ষা করতে সেখানে চলে আসে। এই সময় হিয়ং নিজের পরিবারকে মানানোর জন্য বলে জেমি প্রেগনেন্ট আর সে তার সন্তানের মা হতে চলেছে। আসলে সে বাধ্য হয়ে এই মিথ্যাটা বলেছিল যাতে এই কথা শুনে তার বাড়ি থেকে জেমিকে মানতে বাধ্য হয়, নয়তো তার মা তো কখনোই তাদের সম্পর্কটা মেনে নিত না। কিন্তু সত্যি তো এটাই ছিল, সে কখনো জেমিকে টাচও করেনি। যখন পুলিশের সেই ইলেকট্রিক শক গান দিয়ে হিয়ং অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তখনই জেমি তার পাশে বসে এসবই ভাবছিল আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এই সময়ে জেমির মনে হতে থাকে সে হয়তো হিয়ংকে ঠকাচ্ছে, কেননা তার মেনোপজের ঘটনাটা সে এখনো হিয়ংকে জানায়নি। এসব ভেবেই জেমি অনেক বেশি কাঁদতে থাকে। তার ভাবনার মাঝেই পুলিশ সেখানে চলে এসেছিল। তখনই জেমি হেজুকে টেনে ঝোপের আড়ালে নিয়ে যায়। এরপরই পুলিশ এসে হিয়ংকে নিয়ে চলে যায়। নিজের গিল্টের কারণে জেমি হিয়ং এর সাথে ফিরতে পারে না। সে দূরে বসে হিয়ং এর দিকেই তাকিয়ে কাঁদতে থাকে। তার অনেক কষ্ট হচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা হেজু এবং জেমিকে দেখতে পাই, যেখানে আমরা হেজুর জ্ঞান ফেরার পর তাকে জেমির সাথে কথা বলতে দেখি। জেমি তো নিজের ফ্রাস্ট্রেশনগুলো হেজুর ওপরেই দেখাতে থাকে। সে রাগে হেজুকে পানির মধ্যেই ফেলে দেয়। পরের দৃশ্যেই আমরা জেমিকে পুলিশ স্টেশনের বাইরে দেখি। সে দূর থেকে হিয়ংকে দেখছিল, কিন্তু হিয়ং তাকে দেখে ফেলার আগেই সে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরই জেমি পাশের একটা টেলিফোন বুথ থেকে হিয়ংকে ফোন করে। হিয়ং তখন পুলিশদেরকে বলছিল তারা যেন জেমিকে খুঁজে দেওয়ার ব্যাপারে সাহায্য করে। সে জেমির জন্য অনেক বেশি চিন্তিত ছিল। জেমি তো দূর থেকে তাকে এমনটা করতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তো হিয়ং যখন তার ফোন রিসিভ করে তখন জেমির কান্নারত কণ্ঠ শুনে সে বারবার প্রশ্ন করতে থাকে যে হেজু কি তাকে বেশি বিরক্ত করছে। সে তাকে বলুক। জেমি তখন জানায় হেজু তাকে বিরক্ত করছে না, কিন্তু হিয়ং এর কাছে ফিরে যাওয়া এখন তার জন্য এতটাও সহজ নয়, কেননা সে সকলকে মিথ্যা বলেছে।
আর সে কখনোই তাদের পরিবারের দুঃখের কারণ হতে চায় না। এসব বলে জেমি অনেক বেশি কাঁদতে থাকে। হিয়ং তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে জেমিকে সে যে করেই হোক তার কাছে ফিরিয়ে আনবেই আনবে, যাই হয়ে যাক না কেন। পুলিশকে তখন সে তার লোকেশন ট্র্যাক করতে বলে। এর মধ্যেই সেখানে হেজু চলে আসে, আর পুলিশও ততক্ষণে ট্র্যাক করে জানতে পারে এটা পুলিশ স্টেশনের বাইরের ফোন বুথ থেকে করা হয়েছে। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই হেজু জেমিকে নিয়ে সেখান থেকে সরে পড়ে। হিয়ং তো তখন পাগলের মতো তাকে সবখানে খুঁজতে থাকে আর হেজুকে বকতে থাকে। হেজু আর জেমি তো তখন আড়ালে একটা স্থানে বসেছিল। জেমি তো অনেক কান্না করছিল, কারণ তার যে হিয়ং এর জন্য খুব কষ্ট হচ্ছিল। হেজু তখন তাকে সান্ত্বনা দেয়। পরবর্তীতে হেজু জেমিকে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সে তো জেমির অনেক বেশি কেয়ার করে আর তার মুড ভালো করারও চেষ্টা করতে থাকে। এখানে জেমি নিজের মনের কষ্টগুলো হেজুর সাথে শেয়ার করে। সে বলে যে কেন সে চাইলেও হিয়ং এর কাছে ফিরছে না। সে জানায় হিয়ং অনেক ভালো একটা ছেলে, সে তাকে অনেক ভালোবাসে। জেমি আরো বলে যে আমি কখনোই তার আর তার পরিবারের দুঃখের কারণ হতে চাই না, আমি কোনোদিনও মা হতে পারবো না। আর এটা তারা জানতে পারলে তারা কখনোই আমাকে মেনে নিবে না, আর হিয়ংও এতে কষ্ট পাবে। তারা তো সবাই জানে আমি প্রেগনেন্ট। এই মিথ্যা দিয়ে আমি আর চলতে পারছি না। অন্যদিকে হিয়ং এর মা জনকে ফোন করে আর বলে হিয়ং এখন পুলিশ স্টেশনে আছে, সে যেন হিয়ং আর কোনো ঝামেলা করার আগেই সেখান থেকে তাকে ফিরিয়ে আনে। এদিকে হিয়ং তো তখন পুলিশ স্টেশনে পাগলামি করতে শুরু করে দেয়। সে পুলিশকে বারবার বলে যে কিভাবে পুলিশ স্টেশনের সামনে থেকে তার জেমি আবারও কিডন্যাপ হয়ে যেতে পারে, তারা কেমন দায়িত্ব পালন করছে। এর জন্য এখন সে পুলিশ স্টেশনে বসেই প্রোটেস্ট করতে শুরু করবে, এটাও সে তাদেরকে জানিয়ে দেয়। একথা বলার পরপরই সে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। তখনই জন সেখানে চলে আসে আর হিয়ংকে কাঁধে উঠিয়ে নিয়ে চলে যায়। সকলেই তো এটা দেখে একেবারেই শকড হয়ে যায়। তারা আর কি বা বলবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জন হেজুর সমস্ত ডিটেলস কালেক্ট করে ফেলেছে আর সেগুলো সে এবার হিয়ংকে দেখায়। তো সবকিছু দেখে হিয়ং জানতে পারে হেজু অনাথ নয়, আর সে জেমির সাথে একে অরফানেজে থাকতো না। অর্থাৎ হেজু আর জেমি দুজনেই তাকে মিথ্যা কথা বলেছিল। এছাড়া সে কিডন্যাপিং এর পরে হেজু আর জেমির কিছু ছবিও এখানে দেখতে পায়, যেখানে জেমিকে বেশ খুশি দেখাচ্ছিল। তাকে দেখে মোটেও মনে হচ্ছিল না তাকে কিডন্যাপ করা হয়েছে। এই সময় হিয়ং এর মনে পড়ে পুলিশ তাকে বলেছিল তার ধারণা জেমি কিডন্যাপ হয়নি, বরং সে পালিয়ে গেছে। হিয়ং তো কিছুতেই এসব বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে যে জেমিকে অনেক ভালোবাসে। তাই সে রাগে সবকিছু ছিঁড়ে গাড়ির বাইরে ফেলে দেয়। এরপরই সে জেমিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। জনও তখন তার সাথেই যেতে থাকে। এদিকে হেজু তখন জেমিকে সঙ্গে নিয়ে ট্রেনের টিকিট কেটে নেয় বুসানে যাওয়ার জন্য। ট্রেনের মধ্যে বিভিন্ন ফ্যামিলিদের দেখে তারাও নিজেদের পরিবারের কথা ভাবতে থাকে। তো এখানেই জেমি হেজুকে জিজ্ঞেস করে সে বুসান কেন যাচ্ছে। হেজু ফাইনালি জেমিকে কিছুটা সত্য জানায়। সে বলে সে নিজের বাবাকে খুঁজতে যাচ্ছে। নিজের অসুস্থতার কথাটা বাকি রেখে বাকি সব কথাই হেজু জেমিকে জানায়। তো এসব জানার পর যখন জেমি তাকে জিজ্ঞেস করে যে এতদিন পর সে এখন কেন হঠাৎ তার বাবাকে খুঁজতে বের হয়েছে, তখন হেজু বিষয়টা এড়িয়ে যায়। তো কিছুক্ষণ পরই হঠাৎ দেখা যায় তার শরীর খারাপ হতে শুরু করে। তাই সে দ্রুত ওয়াশরুমে চলে যায় যাতে জেমি কিছু বুঝতে না পারে। তার শরীর এতই খারাপ লাগছিল যে তার হাত থেকে ওষুধ নিচেই পড়ে যায়। হেজু তখন কোনো রকমে সেখান থেকে ওষুধ উঠিয়ে খেয়ে নেয়। যাক, তো এরপর দেখা যায় জেমি ওয়াশরুমের বাইরে থেকে হেজুকে ডাকতে থাকে। হেজু বেরোলে জেমি তাকে দেখে বুঝতে পারে সে অসুস্থ। তো সেখানেই জেমি হেজুর ওষুধগুলো পড়ে থাকতে দেখতে পায়। আর যখন সে হেজুকে এ ব্যাপারে প্রশ্ন করে তখন হেজু আবারও বিষয়টা ইগনোর করে যায়। অন্যদিকে জন জানতে পারে হেজু আর জেমি বুসান গিয়েছে, তাই সেও হিয়ংকে নিয়ে বুসান রওনা দেয়। এদিকে বুসানে হেজু আর জেমি অনেক শপিং করতে থাকে। আর এরপরই হেজু ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয়। সে তো জানেই সে কদিন পরই মারা যাবে, এই টাকা দিয়ে সে কি বা করবে, তাই সে এখন খরচ করতে থাকে। তো এরপর দেখা যায় সে নিজের জন্য একটা নতুন ফোনও কিনে নেয় আর তার আগের সব সিমগুলো ফেলে দেয়। এখানে এই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন তারা ট্রেনে ছিল তখন হেজু একটা ভয়েস নোট পেয়েছিল, যেখানে কারি তাকে জানিয়েছিল হেজু যেখানেই থাকুক না কেন সে যেন পালিয়ে যায়, কারণ প্রিন্স গ্যাংয়ের লোকেরা তাকে খুঁজে বেড়াচ্ছে। দৃশ্য বর্তমানে আসে। হেজু তখন তার পুরনো ফোনটা ভেঙে ফেলে আর এরপরই তারা একসাথে খাবার খায়।
এখানে খাবার খেতে খেতে হেজু আর জেমি অনেক বেশি এনজয় করে। তবে একটা খাবার দেখে হেজুর তার সেই টিউমারগুলোর কথা মনে পড়ে যায়, তাই সে আর ওই খাবারটা খেতে পারে না। তার খুবই অস্বস্তি ফিল হতে থাকে। যাক, তো এরপরই হেজু জেমিকে খুব সুন্দর একটা জুতো কিনে দেয়। পরের দৃশ্যে আমরা কারিকে দেখি। প্রিন্স গ্যাং এর লিডার তাকে একটা রেল লাইনের সাথে বেঁধে রাখে। বেচারার অবস্থা তো খুবই খারাপ। তো এরপর তারা বলে, তোমার বন্ধুকে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলো, আর নয়তো তুমি এখানে এভাবেই মারা যাবে। বুঝতে পেরেছ? আসলে তারা কারির ফোন হ্যাক করে জানতে পেরেছিল কারি হেজুকে পালাতে সাহায্য করেছে, তাই তো তারা তাকে এমন শাস্তি দিচ্ছিল। কারি তো এতে অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। সে এতটাই ভয় পেয়ে যায় যে নিজের জামা কাপড়ই নষ্ট করে ফেলে। লিডার তখন কারিকে লাস্ট একটা সুযোগ দেয়। এদিকে হেজু আর জেমি হেজুর সেকেন্ড সম্ভাব্য বাবার খোঁজে বেরিয়ে পড়ে, যে কিনা একটা পাহাড়ের চূড়ায় থাকতো। তো সেখানে গিয়ে তাদের সাথে সেই ব্যক্তির দেখা হয়। জেমি তখন শর্টকাটে তাকে সবকিছু খুলে বলে আর জানায় তারা প্যাটার্নিটি টেস্ট করতে এসেছে। ওই ব্যক্তি পাহাড়ে একাই থাকতো, তার নিজের কোনো পরিবার ছিল না, তাই সে তাদের নিয়ে বাড়ির ভেতর চলে যায়। এখানে আমরা দেখি সেই লোক ব্যালে ডান্স বেশ পছন্দ করত। জেমিও এটা বেশ লাইক করত, তাই তারা দুজনেই সেখানে একসাথে ডান্স করতে শুরু করে। তাদের এভাবে একসাথে ডান্স করতে দেখে হেজু তো বেশ বিরক্ত হয়, তাই সে তাদেরকে থামিয়ে দেয়। এরপর জেমি বলে তাদের ডিএনএ রেজাল্ট একদিনের মধ্যেই চলে আসবে। এ কথা শুনে তো সেই ব্যক্তি বলে, তাহলে আজকে রাতে তোমরা এখানেই থেকো, আমিও জানতে চাই তুমি আমার ছেলে কিনা। তারা দুজনেও তো বেশ খুশি হয়ে এটা একসেপ্ট করে নেয়। সেই ব্যক্তি তখন বাইরে চলে গেলে জেমি হেজুকে বলে, আমার মনে হয় উনিই তোমার বাবা, কেননা তোমাদের দুজনের স্মাইলে অনেক সিমিলারিটি আছে। পরের দৃশ্যে আমরা আবারও জন আর হিয়ংকে দেখি। হিয়ং তো এটা ভেবেই চিন্তিত ছিল যে হেজু কেন জেমিকে বুসান নিয়ে গেছে। সে এই ব্যাপারে জনকেও জিজ্ঞেস করে যে সে কিছু জানে কিনা, কিন্তু বরাবরের মতোই জন তার কথার কোনোই জবাব দেয় না। হিয়ং তখন বলে, জেমিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের দুজনকে পার্টনার হয়ে কাজ করতে হবে, আর পার্টনারদের তো একে অপরের সাথে কমিউনিকেট করা খুবই প্রয়োজন। কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলো না। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না, নাকি আসলেই কথা বলতে পারো না? কোনটা? জন তো এবারেও কোনোই জবাব দেয় না। তো তাদের কথার মাঝে জনের গলায় আবার খাবার আটকে যায়। এই সময় হিয়ং তাকে হেল্প করে। জন তখন খুব ভালোভাবে রিয়েলাইজ করে যে হিয়ং কতটা ভালো মনের মানুষ। এদিকে প্যাটার্নিটি টেস্টের সেই লোককে হেজু পাহাড়ে ডেকে পাঠায়। সেই বেচারার তো সেখানে উঠতেই অবস্থা খারাপ হয়ে যায়। যাক, তো হেজু তাকে ডিএনএ স্যাম্পল দিয়ে বলে কালকে সকালের মধ্যেই যেন সে রেজাল্ট পাঠিয়ে দেয়। তখন দেখা যায় জেমি আর সেই ব্যক্তি তখন একসাথে সবজি কালেক্ট করছিল। তাদের দুজনের মধ্যে অনেকটাই ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। সেই ব্যক্তি বলতে থাকে জেমি যদি তার ছেলের বউ হতো তাহলে সে অনেক খুশি হতো। তো কিছুক্ষণ পরই হেজু বাড়ি ফিরলে সে জেমি আর তার সম্ভাব্য বাবাকে কিচেনে একসাথে কাজ করতে দেখতে পায়। তারা কোনো একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিল। তো হেজু সেখানে এলে সেই ব্যক্তি নিজের তৈরি করা খাবার জেমিকে দেয় আর বলে, আমার হবু ছেলেকে এটা খাইয়ে দাও, আমার কিছুটা লজ্জা লাগছে। একথা বলেই সে বাইরে বেরিয়ে যায়। এরপরই জেমি হেজুকে খাবার খাইয়ে দেয়। এই সময় দেখা যায় তারা বেশ কাছাকাছি চলে আসে, আর এই ব্যাপারটাতে তো তারা দুজনেই বেশ অকওয়ার্ড ফিল করছিল। অন্যদিকে কারিকে সেই প্রিন্স গ্যাং এখনো আটকে রেখেছে। কারি হেজুর ইনফরমেশন জানতে তখন একজন ব্যক্তিকে ফোন করে, কেননা সে তো ফোনে হেজুর সাথে কন্ট্যাক্টই করতে পারছিল না। কারি তখন তাকে জিজ্ঞেস করে তার সাথে কি হেজুর কোনো যোগাযোগ হয়েছিল। সেই ব্যক্তি জানায় কিছুদিন আগে হেজু তার থেকে 5 জন ব্যক্তির ইনফরমেশন নিয়েছিল। তো এটা শুনে কারি তাকেও সেই ইনফরমেশনগুলো পাঠিয়ে দিতে বলে, যদি এর মাধ্যমে কোনোভাবে হেজুকে খুঁজে পাওয়া যায়। এদিকে জেমি আর হেজু যখন ডিনার শেষে ঘুমাতে চলে যায় তখন জেমি তাকে বলে যে আঙ্কেল কু যদি তোমার বাবা হয় তাহলে অনেক ভালো হবে, সে খুবই ভালো মনের একজন মানুষ। জেমি এটাও জানায় সে নিজের মেনোপজের ব্যাপারেও তার সাথে শেয়ার করেছে, আর এই ব্যাপারটা নিয়েই তারা কিচেনে তখন হাসাহাসি করছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জেমি একটা আলুর উপরের ছোট্ট একটা আলু দেখে বলতে থাকে, আলুরও বাচ্চা হয়, কিন্তু আমার কখনো বাচ্চা হবে না, এর মানে আমি তো আলুর থেকেও অধম। আর এই কথা শোনার পরই মিস্টার কু কিছু মাশরুম বের করে আর বলতে থাকে এই মাশরুমের প্যাকেটেও লেখা আছে এটা কার প্রোডাক্ট, কিন্তু হেজু জানে না সে কার প্রোডাক্ট। সেই হিসেবে হেজু তো মাশরুমের থেকেও অধম। আর এই কথাটা নিয়েই তারা হাসাহাসি করছিল।
বর্তমানেও জেমি এই কথা বলেই হাসতে থাকে। হেজু তখন বুঝতে পারে তার এই হাসির পেছনে জেমি নিজের কষ্টটা লুকিয়ে রাখতে চাইছে। তাই হেজু তাকে বলে, তুমি চাইলে কাঁদতে পারো, জোর করে হাসার কোনো প্রয়োজন নেই, আমি জানি তোমার কান্না পাচ্ছে। তার এই কথা শুনে জেমি নিজের চোখের পানি আড়াল করতে শুয়ে পড়ে। এরপর সে অনেক বেশি কাঁদতে থাকে। হেজু তখন তার পাশে এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর সে নিজেও সেখানে কাঁদতে শুরু করে, কিন্তু জেমি তো সেটা দেখতে পায় না। এরপর আমরা আবারও জেমির লাইফের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে আমরা তার ছোটবেলার দৃশ্য দেখি। জেমি যখন অরফানেজে ছিল সে সব সময় চাইতো তার একটা ফ্যামিলি হোক, কোনো পরিবার বেবি অ্যাডাপ্ট করতে অরফানেজে আসলে সে সব সময় তাদের মন জয় করতে চাইতো, যাতে সে নিজের একটা পরিবার পেতে পারে। সে ছোটবেলা থেকেই খুবই শান্ত আর ভদ্র ছিল, সে তো কখনো দুষ্টুমিও করত না, কিন্তু তবুও কেন যেন কোনো ফ্যামিলিই তাকে অ্যাডপ্ট করত না। তারা আসতো, জেমিকে আদর করত আর অন্য বাচ্চাদের অ্যাডপ্ট করে নিয়ে চলে যেত। এরপরই জেমি সিদ্ধান্ত নিয়েছিল সে যেহেতু কোনো পরিবার পায়নি, তাই সে নিজে একটা সুন্দর পরিবার তৈরি করবে আর অনেক ভালো মা হয়ে দেখাবে। এরপরই দৃশ্য শিফট হয় জেমি আর হেজুর ব্রেকআপের দিন। হেজু জেমিকে বলেছিল জেমি কখনোই ভালো মা হতে পারবে না, কেননা তারা দুজনেই কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই তারাও কখনো নিজেদের ছেলে মেয়েদের ভালো প্যারেন্টস হতে পারবে না। তো দৃশ্য চলে আসে বর্তমানে। জেমি হেজুকে বলতে থাকে, তোমার কথাটাই হয়তো সত্য, আর এ কারণেই হয়তো আমি কখনো মা হতে পারবো না। হেজুরও তখন জেমির জন্য অনেক খারাপ লাগে, তাই সে জেমির মন ভালো করার জন্য একটা গান গায়। তারা দুজনেই তো সেই গান শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যেতে থাকে। অন্যদিকে হিয়ং আর জন রাতে স্টে করার জন্য একটা হোটেলে আসে। তখনই জনের ফোনে একটা মেসেজ আসে। জন সেটা হিয়ংকে দেখায়। সেখানে কেউ তাদের জানিয়েছিল যে প্রিন্স গ্যাং হেজুর এক বন্ধুকে নিয়ে হেজুকে ধরার জন্য তার পিছু করছে। এদিকে মাঝরাতে হঠাৎই হেজুর শরীর অনেক বেশি খারাপ করছিল, তাই সে সব জায়গায় তার ওষুধ খুঁজতে থাকে, কিন্তু সে নিজের মেডিসিন কোথাও খুঁজে পাচ্ছিল না। তো এরপরই সে তার ওষুধ খুঁজতে নিচে চলে যায়, আর যখন সে তন্ন তন্ন করে তার মেডিসিন খুঁজছিল তখনই মিস্টার কু সেখানে চলে আসে। তার হাতে ওই মেডিসিনটা ছিল। সে তখন হেজুকে বলতে থাকে, তুমি কি এটাই খুঁজছো নাকি? এটা তো আমি মাটিতে পড়ে থাকতে দেখে যত্ন করে উঠিয়ে রেখেছিলাম। হেজু তখন দ্রুত তার থেকে সেটা নিয়ে খেয়ে নেয়। এরপরে মিস্টার কু হেজুকে নিয়ে ফিশ মার্কেটে চলে যায় তার সাথে কিছু টাইম স্পেন্ড করতে। সেখানে গিয়ে মিস্টার কু হেজুকে একদম নিজের ছেলের মতোই ট্রিট করতে থাকে। সে হেজুকে নিজের ছেলে বলেই অন্য লোকেদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। সে সময় হেজু একটা গাড়ির সাথে ধাক্কা খেতে নিলে মিস্টার কু তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয় আর তাকে কিছুটা শাসনও করে, ঠিক যেমনটা বাবারা তার সন্তানকে করে ঠিক তেমন করেই। এরপর থেকে সে হেজুকে হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে থাকে, আর এটা দেখেই তো হেজুর তার পুরনো দিনের কথা মনে পড়তে শুরু করে, যেখানে তার পালিত বাবা তাকে হাত ধরে সব জায়গায় নিয়ে যেত। তো বর্তমানে মিস্টার কু হেজুর জন্য কিছু মাছ কিনে নেয় তাকে ফিশ ফ্রাই করে খাওয়ানোর জন্য। পরবর্তীতে সে আরো কিছু মাছ কিনতে যায়, সেখানেই একজন লোক খারাপ মাছ দিচ্ছিল। এটা তো মিস্টার কু বুঝতে পারে, তাই সে রেগে বলতে থাকে, আমি আমার ছেলেকে প্রথমবারের মতো ভালো কিছু রান্না করে খাওয়াতে চাচ্ছি, আর তুই এই ধরনের কাজ করছিস। এই বিষয়টা নিয়ে সে তো ওই লোকের সাথে ঝগড়া করতেই লেগে যায়, আর এক পর্যায়ে তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। তখন হেজিও মিস্টার কুয়ের হয়ে ফাইট করতে থাকে, আর এরপরই তারা দুজনে কোনো মতে সেখান থেকে দৌড়ে চলে আসে। পরবর্তীতে দেখা যায় তারা নদীর ধারে একটা জায়গায় গিয়ে বসে। মিস্টার কু হেজুর জন্য নিজের হাতে রান্না করে। সে তো হেজুর অনেক বেশি কেয়ার করতে থাকে। হেজু তো তার এতটা কেয়ার দেখে বেশ ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরই মিস্টার কু তাকে বলতে থাকে, তোমার কাছে আর কতদিন সময় বাকি আছে? হেজু তো এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়, আর যখন সেই ব্যাপারে মিস্টার কুকে জিজ্ঞেস করে তখন মিস্টার কু বলতে থাকে সে তার মেডিসিন দেখেই বুঝতে পেরেছে হেজুর ক্যান্সার বা এই রিলেটেড কোনো মেজর অসুখ রয়েছে। সে এটাও জানায় সে নিজেও এই ধরনের রোগে সাফার করেছে। এরপর সে বলে হয়তো সে নিজের রোগগুলোর সাথে নিজের খারাপ ভাগ্যটাও হেজুকে দিয়ে দিয়েছে। কথা বলেই মিস্টার কু বেশ ইমোশনাল হয়ে যায়। হেজু তখন নিজেকে কন্ট্রোল করে আর বলে, আমরা এখনো রিলেটিভ নই, তাই আপনি এ ধরনের কথা বলা বন্ধ করুন। মিস্টার কু বলতে থাকে, তুমি যদি আমার ছেলে হও তাহলে আমি কিভাবে এইসব বিষয় মেনে নেব? কথা বলে সে হেজুকে জড়িয়ে ধরে। অপরদিকে রাতে জেমির ঘুম ভেঙে যায়। তখনই সে হেজুকে বাড়ির কোথাও দেখতে পায় না। সে কাউকে দেখতে না পেয়ে হেজু আর মিস্টার কুকে ডাকতে থাকে, কিন্তু কেউই তো তার ডাকে সাড়া দেয় না।
জেমি ভাবে হয়তো হেজু তাকে ফেলে চলে গেছে, তাই সে দ্রুত এসে কাবার্ড চেক করে। সেখানে সে হেজুর ব্যাগ দেখে বুঝতে পারে না, সে হয়তো বাইরে গেছে। এরপরই সে ভাবতে থাকে সে হেজুর জন্য এত চিন্তিত কেন হচ্ছিল, আর সে তাকে ফেলে চলে গিয়েছে এটা ভেবেই বা কেন প্যানিকড হচ্ছিল। সে তো চাইলেই এই সুযোগে পালাতে পারে। এটা ভেবেই জেমি তৈরি হয়ে নেয়। এরপরই জঙ্গলের পথ দিয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূরে যাওয়ার পরেই সে কিছু একটার সাথে পা বেঁধে মাটিতে পড়ে যায়। জেমি তো সেভাবেই মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি পালিয়ে যাবই বা কোথায়। পরের দৃশ্যে আমরা কারিকে দেখি সে প্রিন্স গ্যাংয়ের লিডারের মেসেজ করে দিচ্ছিল। এর মধ্যেই তার কাছে একটা ফোন কল আসে। লিডার যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে জানায় সে আগে টাকার বিনিময়ে লোকেদের বিভিন্ন কাজ করে দিত। সেরকমই একজন ক্লায়েন্ট বারবার ফোন করে তার হবু স্ত্রীকে খুঁজে দেওয়ার কথা বলছে। সে এতটাই পাগল যে মানা করার পরেও কোনো কথা শুনতে চাইছে না। কারি যখন সেই ব্যক্তির সাথে কথা বলে তখন আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, বরং হিয়ং ছিল। হিয়ং রেগে বলতে থাকে, তুই আমার জেমিকে খুঁজে দেওয়ার কাজটা কেন করছিস না? কারি যখন হিয়ং এর কাছে জেমি নামটা শুনতে পায় তখনই তো তার আর বুঝতে বাকি থাকে না গ্যাং লিডার তাকে এই হিয়ং এর কথাই বলেছিল। তার হবু স্ত্রীকে নিয়েই হেজু পালিয়েছে, আর পুলিশ স্টেশনে প্রিন্স গ্যাং এর সাথে এই হিয়ংই ছিল। এদিকে হেজু বাড়ি ফিরে এলে সেখানে জেমিকে দেখতে পায় না, আর কিছুক্ষণ পরই দেখা যায় জেমি সেখানে চলে আসে। হেজু তখন তাকে দেখে বুঝতে পারে জেমি আবারও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে এ ব্যাপারে কিছুই বলে না, বরং গত রাতে সে মিস্টার কুয়ের সাথে কিভাবে এনজয় করেছে সেসব গল্পই বলতে থাকে। সে জানায় প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট আজ সকালে আসার কথা ছিল, কিন্তু সেটা ডিলে হয়েছে, তাই রেজাল্টটা আজ রাতে আসবে। কিছুক্ষণ পরেই জেমি যখন লন এরিয়াতে একা একা বসেছিল মিস্টার কু তখন বাইরে যাচ্ছিল। সে জেমিকে জিজ্ঞেস করে জেমি গালে ব্যথা কি করে পেয়েছে। জেমি তো জঙ্গল দিয়ে পালানোর সময় এই আঘাতটা পেয়েছিল, কিন্তু সে এখন তার সামনে ব্যাপারটা ইগনোর করে। তো এরপরে মিস্টার কু হেজুর ব্যাপারে জিজ্ঞেস করে। জেমি জানায় সে তো ঘুমিয়ে আছে। তো এরপরে মিস্টার কু তাকে বলে জেমি যেন হেজুকে বলে দেয় প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট যদি নেগেটিভও আসে তবুও মিস্টার কু হেজুকে নিজের ছেলেই মনে করবে। তারা যেন তার বাড়িতে আরো কিছুদিন থেকে যায়। একথা বলেই সে নিজের কাজে বেরিয়ে পড়ে, আর জেমি সবজি আনতে জঙ্গলে চলে যায়। এই সময় নিজের হাতের আঘাত দেখে জেমির ভোরের কিছু দৃশ্য মনে হতে থাকে। আসলে জেমি যখন ঘুমিয়েছিল তখন হেজু তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দেয়, কিন্তু জেমির ঘুম আগেই ভেঙে যায়। তবুও সে ঘুমের ভান ধরে পড়েছিল, তাই সে সবটাই বুঝতে পারে। অন্যদিকে কারিকে সেই গ্যাংস্টার অনেক টর্চার করে আর হেজুকে খুঁজে বের করার জন্য বলে। সে তো তাকে মেরে হাসপাতালেই ভর্তি করে দেয়। তখনই হিয়ং আবারও কারিকে ফোন করে। সে হেজুকে আর জেমিকে খুঁজে দেওয়ার বারবার রিকোয়েস্ট করতে থাকে। কারি তখন হিয়ংকে বলে সে যেন হেজুর থেকে দূরে থাকার চেষ্টা করে, কেননা কিছু বিপজ্জনক লোক তার পেছনে পড়ে আছে। তাই হিয়ং হেজুকে খোঁজা শুরু করলে হয়তো সেও বিপদে পড়ে যাবে। হিয়ং বলতে থাকে সে নিজের স্ত্রীকে হারিয়ে অলরেডি বিপদে আছে, এর থেকে বেশি বিপদ তার আর হতে পারে না। তাই কারি যেন তাকে যে কোনো ভাবে হেল্প করে। এর বিনিময়ে সে কারিকে যে কোনো মূল্য দিতে রাজি আছে। পরের দৃশ্যেই আমরা দেখি কারি প্রিন্স গ্যাংয়ের লোকেদের কোনো রকমে বাহানা দিয়ে একটা সুপার শপে ঢোকে। সেখানে আমরা হিয়ংকেও দেখতে পাই। আসলে কারি হিয়ংকে সেখানে ডেকে পাঠিয়েছিল, কেননা হিয়ং তাকে অনেক টাকার অফার করেছিল। কারি প্রিন্স গ্যাংয়ের টর্চারের ব্যাপারেও তাকে জানায়। এরপরই হেজুর লোকেশন তাকে সেন্ড করে দিয়ে ওয়ার্নিং দিয়ে বলে যে কোনো মূল্যে হিয়ং যেন তার আগে হেজুর কাছে পৌঁছে যায়, নয়তো সে কখনোই হেজুকে পাবে না। আর প্রিন্স গ্যাং যদি এটা জানতে পারে তাহলে কারির অবস্থাও তারা খারাপ করে দেবে। কারি তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। হিয়ং সেখান থেকে বেরোনোর সময় তার সাথে প্রিন্স গ্যাংয়ের দেখা হয়। তারা তো দেখেই হিয়ংকে চিনে ফেলে। হিয়ং বেচারার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু লিডার তাকে বলে আমরা আশা করছি যেন তুমি খুব দ্রুতই তোমার স্ত্রীকে খুঁজে পাও। হিয়ং তো কোনোভাবে নিজের জীবন নিয়ে সেখান থেকে পালায়। এরপরই গাড়িতে গিয়ে জনকে দ্রুত গাড়ি চালিয়ে সেই জঙ্গলের লোকেশনে যেতে বলে। পরের দৃশ্যে আমরা দেখি প্রিন্স গ্যাং অলরেডি সেই জঙ্গলে পৌঁছে গিয়েছিল। তারা যখন হেজুকে খুঁজছিল তখন সেখানে একটা গাছের আড়ালে জেমিও ছিল। সে তো তাদের সব কথা শুনে নেয়।
প্রিন্স গ্যাংয়ের লিডার তখন জেমিকে দেখেই চিনতে পারে। জেমিও দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। প্রিন্স গ্যাংও তো তার পেছনে পড়ে যায়। এই সময় সেই জঙ্গলে আমরা হিয়ং আর জনকেও দেখি। হিয়ংও জেমিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছিল। এদিকে হেজু তো ঘুমের মধ্যে তখন স্বপ্ন দেখতে থাকে জেমি আর হিয়ং এর বিয়ে হয়ে গেছে আর তারা বেবিও এক্সপেক্ট করছে। তখনই জেমি এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে আর জানায় গুন্ডারা তাকে খুঁজতে এই জঙ্গল পর্যন্ত চলে এসেছে, তাদের এখনই পালাতে হবে। তো হেজু যখন আলমারি থেকে নিজের ব্যাগ বের করতে যায় তখনই সে দেখে তার ব্যাগের মধ্যে কোনো টাকা নেই। এটা দেখে তো তারা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়। তারা বুঝতে পারে মিস্টার কু আসলে তাদের টাকা নিয়ে পালিয়েছে। তার ভালো মানুষের পেছনে তো তার এই শয়তানি উদ্দেশ্যটাই লুকিয়েছিল। হেজু তো অনেক বেশি রেগে যায়। জেমি তখন কোনোভাবে তাকে শান্ত করে আর সেখান থেকে পালাতে থাকে। জঙ্গলে তখন প্রিন্স গ্যাং আর হিয়ং দুই দলই হেজু আর জেমিকে খুঁজছিল। একসময় মিস্টার কুয়ের বাড়ির সামনে প্রিন্স গ্যাং এর সাথে হিয়ং এর আবারও দেখা হয়ে যায়। তো লিডার বলে সে যাকে মারতে চায় সে আশেপাশেই কোথাও আছে। তো যখন লিডার হিয়ংকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে তখন সে জানায় তার স্ত্রীকে কিডন্যাপ করা ব্যক্তিও এই জঙ্গলেই আছে। এটা শুনে লিডার বলে আমরা দুজন কি তাহলে একজন ব্যক্তিকেই খুঁজছি? সে আর কিছু বলার আগেই হিয়ং নিজের কাছে থাকা একটা সুই দিয়ে লিডারের নাকের নিচে অ্যাটাক করে বসে। এরপরই গ্যাংয়ের বাকি লোকদের হুমকি দিয়ে বলতে থাকে সেই সুই দিয়ে তাদের লিডারকে প্যারালাইজড করে দেবে, তাই সবাই যেন নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরই সে জনকে বলে ভিতরে গিয়ে জেমিকে নিয়ে আসতে। অন্যদিকে দেখা যায় জেমি আর হেজু তখন অলরেডি সেই জঙ্গল থেকে বেরিয়ে গিয়েছিল। হেজু তখন মিস্টার কুয়ের ব্যাপারেই ভাবতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্যাটার্নিটি টেস্টের রেজাল্টও চলে আসে। হেজু জানতে পারে মিস্টার কু তার রিয়েল ফাদার নয়। তো সে মিস্টার কুয়ের বাড়ি থেকে আসার সময় সবকিছু ইনভেস্টিগেট করে এসেছিল। সবকিছু ক্যালকুলেট করে সে বুঝতে পারে মিস্টার কু আসলে একজন জুয়ারি, আর এসব করে অনেক টাকা ধার দেনা হয়ে যাওয়াতে সে পালিয়ে ওই জঙ্গলে থাকতে চলে এসেছিল। আর সুযোগ বুঝে সে হেজুর টাকা নিয়ে পালিয়েছে। সে ক্যালকুলেট করে বুঝতে পারে মিস্টার কু এখন কোথায় থাকতে পারে। তো এরপর সে ওই জায়গাতেই পৌঁছে যায়। এদিকে মিস্টার কুয়ের বাড়িতে জন জেমিকে কোথাও খুঁজে পায় না। সে তো এতে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এরপর সে লিডারকে বলে সে প্যারালাইজড হবে না। হিয়ং তাকে থামাতেই এমন কথা বলেছে। লিডার তো রেগে হিয়ংকে তখন মারতে যায়, কিন্তু জন তাকে আটকে দেয়। তো লিডার পরবর্তীতে জনকে অ্যাটাক করতেই যাবে তখনই কারি দৌড়ে আসতে থাকে। আসলে হেজু সেখানে গিয়ে কারিকে ফোন করেছিল। সে নিজের লোকেশন প্রিন্স গ্যাংকে জানিয়ে দেয় আর কারিকে ছেড়ে দিতে বলে। পরের দৃশ্যেই আমরা দেখি হেজু মিস্টার কুকে খুঁজে পায়। মিস্টার কু তখন জুয়া খেলে অলরেডি প্রায় সব টাকা শেষ করে ফেলেছিল। সে তো হেজুকে দেখেই পালাতে শুরু করে। এখানে আশেপাশের লোকেরাও হেজুকে থামানোর চেষ্টা করে। হেজু তো সবার সাথে ফাইট করতে শুরু করে দেয়। এরপরই মিস্টার কুকে সে ধরে ফেলে। মিস্টার কু তো তখন আবারও হেজুকে বোকা বানাতে একটা ইমোশনাল কাহিনী বানাতে থাকে। কিন্তু এবার তো হেজু এটা বুঝতে পেরে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় মিস্টার কু তার নিজের আসল রূপে ফিরে আসে। সে হেজুকে বলে তোর মতো অনাথকে আমি নিজের বাড়িতে থাকতে দিয়েছি, তোকে নিয়ে ঘুরেছি, আর তুই একদিনেই জীবনের যে খুশিটা পেয়েছিস এটা তারই মূল্য। এসব বলে সে হেজুর অনাথ হওয়া নিয়ে অনেক উপহাস করতে থাকে। হেজু তো এতে অনেক বেশি কষ্ট পায়। তখনই জেমি সেখানে চলে আসে। সে রেগে মিস্টার কুকে মারতে মারতে বলে মিস্টার কুয়ের মতো খারাপ লোক কখনোই হেজুর বাবা হওয়ার যোগ্যতা রাখে না। জেমি এভাবেই সাপোর্ট করাতে হেজুর তো অনেক ভালো লাগে। জেমি এরপর হেজুকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই মিস্টার কু আবারও এই বিষয়টা নিয়ে উপহাস করে। তখন তো হেজু খুবই রেগে যায় আর তাকে অনেক বেশি মারতে থাকে। এরপরই হেজু ইমোশনাল হয়ে বলে তার যদি এভাবে ধোকাই দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে সে সব নাটক কেন করেছিল। এসব বলে সে মারতে মারতে মিস্টার কুয়ের অবস্থাই খারাপ করে দেয়। এরপর হেজু অনেক বেশি কাঁদতে থাকে। জেমিও তখন হেজুর কষ্টটা অনুভব করতে পারছিল, তাই সেও তার সাথে কাঁদতে শুরু করে। পরের দৃশ্যে আমরা তাদের সমুদ্রের পাড়ে দেখতে পাই। জেমি হেজুকে তাদের পরবর্তী টার্গেটকে খুঁজতে যাওয়ার কথা বলে। সে এটাও জানায় সে আগেই কিছু টাকা সরিয়ে রেখেছিল, তাই তারা সহজেই হেজুর বাকি সম্ভাব্য বাবাদের খোঁজার মিশন কন্টিনিউ করতে পারবে। আর এই মিশনে সে তার সাথে আছে। হেজু যেন কোনো চিন্তা না করে, কিন্তু হেজু জেমিকে ফিরে যেতে বলে। জেমি বুঝতে পারে মিস্টার কুয়ের থেকে এভাবে ধোকা পেয়ে হেজু অনেক বেশি ভেঙে পড়েছে, তাই সে আর সামনেই এগোতে চায় না। জেমি তখন কাঁদতে কাঁদতে বলে সে কোথাও ফিরে যাবে না।
সে তার কাছেই থাকবে। হেজুও তখন জেমিকে জড়িয়ে ধরে কিস করে। তবে তাদের এই দৃশ্য দূর থেকে তখন হিয়ং দেখে ফেলে। সে তো এটা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। হিয়ং তো এই দৃশ্য দেখে খুব কাঁদতে থাকে, কারণ সে যে জেমিকে অনেক ভালোবাসতো আর তাকে খোঁজার জন্য সে কি না কি করেছে। তো জনও তখন এই ব্যাপারটা দেখতে পায়, তাই সে হিয়ং এর অবস্থা বুঝতে পেরে তার চোখের সামনে নিজের হাতটা দিয়ে এই দৃশ্য আড়াল করে দেয়। এরপরই আমরা হিয়ং এর লাইফের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি তার মা সব সময় বিভিন্ন মেয়েদের সাথে তাকে ব্লাইন্ড ডেটে পাঠাতো, কিন্তু সেই সব মেয়েরাই ছিল তার মায়ের মতো। সে তাদের মধ্যে তার মায়ের ভয়ঙ্কর রূপের প্রতিচ্ছবি দেখতে পারত, তাই সে সেই সব মেয়েদের সামনে গিয়েই নার্ভাস হয়ে যেত। এ কারণে কখনোই তার কোনো ব্লাইন্ড ডেট সফল হতো না। জেমি তখন তার মায়ের ফুড কোম্পানিতে স্টাফ হিসেবে কাজ করত। একদিন সামান্য একটা ভুলের কারণে তার মা জেমিকে তাদের অফিস থেকেই বের করে দেয়। দূর থেকে তখন হিয়ংও এই বিষয়টা দেখে, তাই সে জেমির পেছনে চলে যায় তাকে সান্ত্বনা দিতে। এখান থেকেই তাদের পরিচয়ের শুরু। প্রথম থেকেই হিয়ং জেমিকে অনেক বেশি পছন্দ করত আর তার অনেক কেয়ার করত। সে সবসময় জেমিকে খুশি রাখতে চাইতো। সে তো নিজেও জেমির সাথে অনেক বেশি হ্যাপি ছিল, আর এভাবেই তাদের দিন বেশ ভালোভাবে কাটতে থাকে। একদিন তো হিয়ং জেমিকে আংটি পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এরপর সে নিজের মাকে মানানোর জন্য বৃষ্টির মধ্যে বসে কঠিন পরীক্ষাও দেয়, যা আমরা এর আগেও দেখেছি। তখন সে জেমিকে বলেছিল যাই কিছু হয়ে যাক না কেন জেমি যেন কখনোই তার হাত না ছাড়ে। জেমিও তাকে প্রমিস করেছিল। পরবর্তীতে হিয়ং জেমিকে বলেছিল সে যেখানেই পালিয়ে যাক না কেন সে তাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করবে। তো দৃশ্য চলে আসে বর্তমানে। এই সব কিছু ভেবে হিয়ং কাঁদতে থাকে। এই সময় মেঘের আওয়াজে হেজুও জেমির থেকে দূরে সরে যায়। হিয়ং তখন দৌড়ে সেখানে এসে হেজুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জেমি তো তাকে সেখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে অনেক বেশি গিল্টিও ফিল করতে থাকে। কিন্তু হিয়ং তাকে কিছুই না বলে সরাসরি জড়িয়ে ধরে, আর তখনও সে জেমির কেয়ার করতে থাকে। হেজু তাদের এভাবে দেখে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দৌড়ে আবারও সেখানে ফিরে আসে আর তাদের তাড়াতাড়ি পালানোর কথা বলতে থাকে। আসলে প্রিন্স গ্যাং সেখানে পৌঁছে গিয়েছিল আর হেজুর পিছু করছিল। হেজু তখন জেমির হাত ধরে দৌড় দেয় আর জেমি হিয়ং এর হাত ধরে। তারা তিনজনেই দৌড়াতে থাকে। দূর থেকে জনও তাদের দৌড়াতে দেখছিল। হেজু তখন এক ব্যক্তির থেকে তার স্পিড বোটের চাবিটা চুরি করে নেয়। এরপরই সেখানে গিয়ে ওঠে। হিয়ং আর জেমি তখন স্পিড বোটের বাঁধন খোলার চেষ্টা করছিল। এর মধ্যেই প্রিন্স গ্যাংও তাদের কাছে পৌঁছে যায়। লিডার তো দূর থেকে হিয়ং এর দিকে একটা বড় ছুরি ছুঁড়ে মারে। ঠিক সেই মুহূর্তেই জন এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরই জনের সাথে প্রিন্স গ্যাং এর লোকেদের ফাইট হতে থাকে। হেজু আর জেমিও তখন কোনোভাবে তাদের সাথে ফাইট করছিল। কিছুক্ষণ পরই ফাইনালি হিয়ং দড়িটা কাটতে পারে, কিন্তু হেজু তো তাকে ফেলেই স্পিড বোট স্টার্ট দিয়ে দেয়। জেমি তো চিৎকার করে হেজুকে বলতে থাকে যেন সেই স্পিড বোট ঘুরিয়ে হিয়ংকে উঠিয়ে নেয়। হেজুও তখন বোট পাড়ের কাছাকাছি নেওয়ার চেষ্টা করে। হিয়ংও অন্য দিক দিয়ে দৌড়ে তাদের স্পিড বোটের দিকে আসতে থাকে, কিন্তু যখন সে বোটে উঠতে পারে না তখন সে সমুদ্রেই ঝাঁপ দেয়। ঠিক তখনই লিডার জনের পেটে একটা ছুরি বসিয়ে দেয়। হিয়ংও তখন সমুদ্রের তলে ডুবে যেতে থাকে। সে কল্পনায় দেখে যে জেমি তাকে বাঁচাতে এসেছে আর তারা দুজন রোম্যান্স করছে। তো যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজের সামনে জেমিকেই দেখতে পায়। সে বারবার জেমির হাতে কিস করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে সেটা তো জেমির হাত ছিল না, হেজুর পা ছিল। সে আর জেমি দুজনেই হেজুর পায়ের উপর শুয়ে আছে। হিয়ং এর তো এটা দেখেই বমি পেয়ে যায়। জেমি তাকে তখন কোনোভাবে শান্ত করার চেষ্টা করে। এরপর তারা দুজন আশেপাশে কিছু আছে কিনা সেটা খুঁজতে চলে যায়। আর এর বেশ কিছুক্ষণ পরই হেজুর জ্ঞান ফেরে। সে অনেক বেশি অসুস্থ বোধ করছিল, তাই সে দ্রুত নিজের মেডিসিন বের করে, কিন্তু তার মেডিসিন তো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কিছু অবশিষ্ট গুঁড়ো ছিল, সে সেটা খেয়েই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে হিয়ং জেমিকে বলে আমাদের তো এতক্ষণ হানিমুনে থাকার কথা ছিল, তাই চলো আমরা এই ট্রিপটাকেই আমাদের হানিমুন ভেবে নেই। আসলে সে জেমির সাথে সম্পর্কটা স্বাভাবিক করতেই এসব বলছে, কিন্তু জেমি হিয়ংকে সরি বলতে থাকে। এরপর সে যখন তাকে এক্সপ্লেইন করতে চায় তখন হিয়ং তার কোনো কথা শুনতেই রাজি হয় না। সে তখন লক্ষ্য করে জেমির একটা জুতো হারিয়ে গেছে, তাই সে নিজের পায়ের জুতো খুলে জেমিকে পরিয়ে দেয়। জেমি তো এটা দেখে বেশ ইমোশনাল হয়ে যায়। সে আবারও তাকে কিছু এক্সপ্লেইন করতে চায়, কিন্তু এবারেও হিয়ং তার কোনো কথা শুনতেই রাজি হয় না। আসলে সে ভাবছিল জেমি বলবে সে তাকে ভালোবাসে না আর জেমি হেজুর সাথেই থাকতে চায়। এই সত্যটা হিয়ং কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না। সে তো জেমির কথা না শোনার জন্য নিজের দুই কান চেপে ধরে।
জেমি তখন তাকে শান্ত করে নিজের মেনোপজের ব্যাপারটা তাকে জানায়। এরপর বলে যখন সে এই ব্যাপারে জেনেছিল তখনই তার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তবুও সে বিয়ে পর্যন্ত গিয়েছে। এ কথা শুনে তো হিয়ং অনেক বেশি রিলিফ ফিল করতে থাকে। সে জেমিকে বলে, তুমি কিভাবে মেনোপজের মতো সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু ভাবছো? আমি তো কত কিছু ভেবে বসেছিলাম। আমার ভালোবাসার মধ্যে এই মেনোপজ কখনোই আসতে পারবে না। জেমি তো তার এসব কথা শুনে পুরোই অবাক হয়ে যায়। সে বলে, আমি তো কখনো মা হতে পারবো না। তাহলে তোমাদের 500 বছরের পরিবারের বংশ কিভাবে এগিয়ে যাবে? তোমার মাও এটা মেনে নিবে না। হিয়ং তখন তাকে জড়িয়ে ধরে, কারণ এখন সে শুধুমাত্র তার কথা ভাবতে চায়, অন্য কিচ্ছু না। আর তার মা যদি পরবর্তীতে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে সে বলে দিবে তার মধ্যেই সমস্যা আছে। তো তখনই দেখা যায় হেজু তাদেরকে ডাক দেয়। হিয়ং তো বিরক্ত হয়ে বলে, উফ, তুমি আবারও আমাদের পেছনে চলে এসেছো। হেজু বলে, আমি না, বরং তোমরাই ঘুরে ফিরে আবারও এক জায়গায় চলে এসেছো। তারা তো কিছুই বুঝতে পারছিল না। তখন হেজু জানায় গতকাল ঝড়ের কবলে পড়ে তারা একটা অজানা দ্বীপে চলে এসেছে, আর এখন তাদেরকে এখানেই কোনোভাবে সারভাইভ করতে হবে। হিয়ং তো এটা শুনেই চিৎকার করে ওঠে। সে তো বিশ্বাসই করতে পারছিল না এসব হয়েছে তাদের সাথে, তাই সে দৌড়াতে শুরু করে। তো এরপরই জেমি হেজুকে জিজ্ঞেস করে প্রিন্স গ্যাং এর লোকেরা তাকে কেন খুঁজছে। হেজু তখন তাকে সবকিছু খুলে বলে। আর ওই লিডার বলেছিল হেজুকে সে মেরে ফেলবে, তাই তো তখন সে তাদের নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কারণ হেজুকে না পেলে তারা তাদের ক্ষতি করতে পারত। তো একটু পরেই দেখা যায় হিয়ং দৌড়াতে দৌড়াতে আবারও সেখানে চলে আসে, আর সে বুঝতে পারে হেজু এতক্ষণ সত্যি কথাই বলেছে। অন্যদিকে আমরা জনকে দেখি, সে নিজের আঘাত নিজেই সেলাই করছিল। তো কিছুক্ষণ পরই হিয়ং এর মায়ের ফোন কল আসলে সে তার মাকে সবকিছু জানায়। তখন হিয়ং এর মা তাকে বলে সে হিয়ংকে খুঁজে বের করার অন্য চেষ্টা করছে, জন যেন নিজের খেয়াল রাখে। এ কথা শুনেই আমরা তাকে কিছুটা ইমোশনাল হয়ে যেতে দেখি। এদিকে হিয়ং আর হেজু মাছ ধরতে সমুদ্রে নামে। হেজু তখন বলে, লোকে যদি জানতে পারে একটা মেয়ে তার এক্স বয়ফ্রেন্ড আর কারেন্ট বয়ফ্রেন্ডকে নিয়ে একটা অজানা দ্বীপে হারিয়ে গেছে, তাহলে তো এটা নিয়ে নেটফ্লিক্সের সিরিজ তৈরি হয়ে যাবে। তো হিয়ং এই প্রথম জানতে পারে হেজু জেমির এক্স বয়ফ্রেন্ড। সে তো বেশ অবাক হয়ে যায়, সেই সাথে হেজুকে নিয়ে জেলাসও ফিল করতে থাকে। এমনকি সে তো পানির মধ্যেও হেজু আর জেমির কিস করার সেই দৃশ্যটাই কল্পনা করতে থাকে। তো এরপরই তারা দুজনেই মারামারি শুরু করে দেয়। আর এসব করতে গিয়ে তারা তো মাছই ধরতে পারে না, কিন্তু তখন জেমি কিছু অক্টোপাস আর শামুক ঝিনুক নিয়ে আসে, আর তাকে দেখেই তারা থেমে যায়। তো পরবর্তীতে তারা সেটাই পুড়িয়ে খাওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়ং এর আবার ঝিনুক খেলে পেটে সমস্যা হতো, কিন্তু জেমি এই ব্যাপারে জানতো না, তাই সে হিয়ংকে নিজ হাতে ঝিনুক খাইয়ে দেওয়ার অফার করে। হিয়ং কি করে এটা মানা করতে পারত, তাই সে সেটা খেয়েও নেয়। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরেই তার পেটে ব্যথা শুরু হয়। সে কোনো রকমে বাহানা দিয়ে হেজুকে নিয়ে যেতে থাকে আশেপাশে কোথাও টয়লেটের জায়গা খুঁজতে। তো এরপর তারা পাহাড়ের উপরে ওঠে। সেখানে গিয়ে হেজু আবারও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়, সাথে তার নাক দিয়েও রক্ত বের হতে থাকে। হিয়ং যেহেতু ডাক্তার ছিল তাই সে ট্রিটমেন্ট করে হেজুর জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফিরলে হেজু দেখতে পায় হিয়ং ঠিক একজন আপনজনের মতো তার সেবা করছে। তখন হেজু তাকে জানায় তার কাছে আর মাত্র 3 মাস আছে, এরপরই সে মারা যাবে। এ কথা শুনেই হিয়ং তো শকড হয়ে যায়। সে বলতে থাকে, এমন একটা অবস্থাতে তুমি কিভাবে জেমিকে নিজের জীবনের সাথে জড়াতে পারো? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে তাকে সামলাবো? তো কিছুক্ষণ পর যখন তারা ফিরছিল তখনই হিয়ং এর ফোনের নেটওয়ার্ক চলে আসে। আসলে পাহাড়ের উপর থাকায় তার ফোনে নেটওয়ার্ক চলে এসেছিল। হেজু তখন তার থেকে ফোনটা কেড়ে নেয় আর তা ফেলে দেওয়ার অ্যাক্টিং করে। হিয়ং তো এটা দেখে নিজের ফোন খুঁজতে সেদিকে চলে যায়, আর এই সুযোগে হেজু জেমির কাছে এসে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু জেমি বলে সে এভাবে হেজুর সাথে যেতে চায় না, সে হিয়ংকে ফেলে কোথাও যাবে না। হেজু তখন জেমিকে বলে সে আর একবার তাকে জিজ্ঞেস করবে, কিন্তু তবুও জেমি যেতে রাজি হয় না। হেজু তখন একাই যেতে থাকে। জেমির তখন হেজুর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে, তাই সে হেজুর পেছন পেছন যেতে শুরু করে। ঠিক তখনই হিয়ং এসে তার হাত ধরে ফেলে। এদিকে হেজু যখন চলে যাচ্ছিল তখন সে নিজের পেছনে কারো আসার আওয়াজ শুনতে পায়। সেভাবে হয়তো জেমি এসেছে, কিন্তু এটা তো জেমি ছিল না, বরং প্রিন্স গ্যাং এর লিডার ছিল। সে এবার হেজুকে অ্যাটাক করে, আর তাদের দুজনের মধ্যে বেশ ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনেই নিচে পড়ে যায়, আর এই সময় হেজু আবারও অসুস্থ বোধ করতে থাকে। আর এই সুযোগ নিয়েই লিডার তাকে মারতে যাবে, ঠিক তখনই পেছন থেকে জেমি এসে তার মাথায় একটা পাথর দিয়ে আঘাত করে। লিডার জেমিকে কিছু করবে তার আগেই হিয়ং তার মাথায় বাড়ি মেরে তাকে সেখানেই ঘায়েল করে দেয়। কিন্তু লিডার তো আবারও তাদের উপর অ্যাটাক করতে আসে। তখন তারা তিনজনই একসাথে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু এই সময় জেমির পেটে ছুরি ঢুকে যায়। হিয়ং আর হেজু তো দুজনেই এটা দেখে অনেক বেশি কাঁদতে থাকে। তখনই দেখা যায় পুলিশের একটা বোট সেই আইল্যান্ডের দিকে আসতে থাকে তাদের উদ্ধার করতে।
তো পরের দৃশ্যে আমরা আবারও কিছু ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা জনের পাস্টের কিছু দৃশ্য দেখি। জন নিজের গার্লফ্রেন্ডকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচানোর জন্য যাচ্ছিল। তার গার্লফ্রেন্ডকে যেই ব্যক্তি কিডন্যাপ করেছিল সে আর অন্য কেউ নয়, বরং এই প্রিন্স গ্যাংই ছিল। প্রিন্স গ্যাংয়ের সাথে জনের ফাইট শুরু হয়ে যায়। সে তো নিজের গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে সেভ করতে পারে না। পরের দৃশ্যে আমরা হেজু আর জেমিকেও দেখতে পাই। যখন তারা দুজন রিলেশনশিপে ছিল তখন তারা অনেক বেশি হ্যাপি ছিল। দৃশ্য চলে আসে বর্তমানে। হেজু তাদের পুরাতন এই সব কথা ভেবে খুব কাঁদতে থাকে। পরবর্তীতে জেমিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হিয়ং তো জেমির জন্য পুরোই পাগল হয়ে গিয়েছিল, আর হেজু তো একদম পাথরের মতো হয়ে গেছে। সে জেমির এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করতে থাকে। তো এরপরই সে চুপচাপ বংশুকের বাড়িতে চলে যায়। তো এই বংশুক হলো হেজুর আগের ফ্ল্যাটের বাড়িওয়ালা। সেই সাথে তারা পূর্ব পরিচিতও ছিল। কিভাবে তাদের পরিচয় হয়েছিল সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে হিয়ং এর মা তাকে ফিরিয়ে নিতে সেই হসপিটালে আসে, কিন্তু হিয়ং জানায় জেমিকে এই অবস্থায় ফেলে সে কোথাও যাবে না। তার মা তখন জনকে নির্দেশ দেয় যে সে যেন হিয়ংকে উঠিয়ে তাদের সাথে নিয়ে যায়। হিয়ং তখন তাদের থামাতে আবারও নিজের কাপড় চোপড় খুলে ফেলার ভয় দেখাতে থাকে। বাধ্য হয়েই হিয়ং এর মাকে তার কথা মানতে হয়। এরপর থেকে সে সব সময় জেমির পাশেই থাকতো আর সব সময় তার খেয়াল রাখতো। এদিকে হেজু তো জেমির কথা ভেবে একেবারে ডিপ্রেশনে চলে যায়। তার খুব খারাপ লাগতে থাকে। সে তো খাওয়া দাওয়া একেবারে ছেড়েই দিয়েছিল। সে তো জেমির সেই হারিয়ে যাওয়া একটা জুতো জড়িয়ে ধরেই শুয়ে থাকতো। ফ্ল্যাশব্যাকে আমরা তখন দেখি ওই দ্বীপে হেজু জেমির এই জুতোটা খুঁজে পেয়েছিল। এরপর সে এটা নিজের কাছেই রেখে দেয়। অন্যদিকে জেমিকে হিয়ং এর বাড়িতে শিফট করা হয়। সে তখনও অজ্ঞান অবস্থাতেই ছিল। কারিও এরপর হিয়ংদের বাড়িতে যায়। সে হিয়ং এর মায়ের অ্যাসিস্ট্যান্টকে তার মা ভেবে নেয়। তাই সে বেশ গর্ব করে বলতে থাকে সেই হিয়ংকে এই সব ঝামেলা থেকে বাঁচিয়েছে, আবার পুলিশকেও খবর দিয়ে ওই আইল্যান্ডে পাঠিয়েছে। হিয়ং এর সাথে তার ডিলের ব্যাপারেও সে জানাতে থাকে। আসলে কারি এই সব বলে তাদের থেকে টাকা আদায় করতে এসেছিল, কিন্তু গার্ডরা তাকে উঠিয়ে বাড়ি থেকেই বের করে দেয়। আড়াল থেকে কারি তখন হিয়ং এর মাকে দেখে, যে কিনা অনেক বেশি রেগেছিল। কারি তো তার এত রাগ দেখে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। এরপরই সে বংশুককে সমস্ত ঘটনা বলতে থাকে। সে তো হেজুকেও অনেক বকতে থাকে, কিন্তু সে তো জানতো না হেজু সেই ঘরেই কাঁথার নিচে শুয়েছিল। তো কারি সেখানে থাকা বংশুকের জুতো দেখতে যায়। তখনই হেজুকে সে সেখানে দেখতে পায়, আর এটা দেখেই তো প্রচন্ড ভয় পেয়ে একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে হিয়ং এর মা তো তাকে কোনোভাবেই জেমির কাছে যেতে দিচ্ছিল না। সে জন সহ অনেকগুলো গার্ডকে জেমির ঘরের সামনে পাহারা দিতে রেখেছিল। হিয়ং অনেকবার সেখানে যাওয়ার চেষ্টা করে, কখনো দেয়াল টপকে কখনো ছাদ টপকে, কিন্তু প্রতিবারই সে জনের সামনেই পড়ে যাচ্ছিল। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। আর জন তো তাকে প্রত্যেকবারই কাঁধে উঠিয়ে সেখান থেকে বের করে দিচ্ছিল। হিয়ং তখন জেমির জন্য একটা স্পেশাল মেডিসিন তৈরি করে। পরদিনই দেখা যায় হিয়ং এর মায়ের অ্যাসিস্ট্যান্ট সেই মেডিসিন নিয়ে জেমির ঘরে যায়। সে নিজের গাউনের নিচে লুকিয়ে হিয়ংকেও এনেছিল। জনও তো এই বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে আর কোনো রিয়্যাক্ট করে না, বরং হালকা স্মাইল করে। হিয়ং তখন জেমিকে সেই মেডিসিনটা খাইয়ে দেয়। এদিকে হেজুকে বেড থেকে উঠানোর জন্য বংশুক তো জেমির সেই জুতোটা কেড়ে নেয় আর সেটা ফেলে দেওয়ার অ্যাক্ট করতে থাকে। হেজু তো এটা দেখেই দৌড়ে নিচে চলে যায়। এরপরই সে বাইরের ডাস্টবিনে পাগলের মতো জেমির জুতো খুঁজতে থাকে। তখনই আমরা বংশুকের হাতে জেমির জুতোটা দেখতে পাই। এখানে বংশুক মনে করতে থাকে কি করে হেজুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। হেজুকে সে এভাবেই এক স্নোফলের রাতে ডাস্টবিনের পাশে খুঁজে পেয়েছিল। তো তখন হেজু ডাস্টবিন থেকে খাবার খুঁজতে থাকে। বংশুকই তাকে খাবার দিয়েছিল সেদিন। বংশুক প্রতিদিনে এভাবে হেজুকে খাবার দিত, আর পরবর্তীতে সে তাকে নিজের পাবেও একটা জব দিয়ে দেয়। আসলে বংশুকি হেজুকে একজন গার্ডিয়ানের মতো বড় করে তুলেছিল, আর তাদেরকে দেখেই বোঝা যায় তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং আছে। দৃশ্য চলে আসে বর্তমানে। হেজু জেমির সেই জুতোটা জড়িয়ে আবারও তাদের পাস্টের কথা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় ফাইনালি জেমির জ্ঞান ফিরে আসে। হিয়ং এর মা তখন তাকে এখান থেকে চলে যেতে বলে। জেমি বলে সে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে একবার হিয়ং এর সাথে কথা বলতে চায়। হিয়ং এর মা তো এই কথা শুনে খুবই রেগে যায়।
সে কোনোভাবে এটা করতে দিতে চাচ্ছিল না। জেমি তখন বলে, আমি হিয়ং এর লাইফ থেকে চলে যাব, কারণ আমি মনে করি আমি তার যোগ্যই না, সে আরো ভালো কিছু ডিজার্ভ করে। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওকে প্লিজ আর ডমিনেট না করে দয়া করে সম্মান করবেন। হিয়ং এর কাছেও জেমির জ্ঞান ফেরার খবরটা এতক্ষণে পৌঁছে যায়, তাই সে দ্রুত তার সাথে দেখা করতে আসে। কিন্তু সে যখনই এখানে আসে তখন দেখা যায় জেমি সেখানে নেই। এটা দেখে তো হিয়ং সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপর সে নিজের মাকে গিয়ে জেমির ব্যাপারে জিজ্ঞেস করে। তার মা বলে, তোমাদের এখন দূরে থাকাই উচিত, তাই এসব নাটক করা এখন বন্ধ করো। হিয়ং তখন নিজের মায়ের এই কথা শুনে কাঁদতে শুরু করে দেয়। আর যখন সে সেখান থেকে বের হয় তখন জেমির সাথে তার দেখা হয়। আসলে জেমি হিয়ং এর জন্যই অপেক্ষা করছিল। তো এরপরই তারা দুজন হাঁটতে থাকে। জেমি তো নিজের মনের কথাগুলো হিয়ংকে জানায়। সে বলে, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। সে হিয়ংকে অনেক মোটিভেট করে, যদিও হিয়ং বেশ ইমোশনাল হয়ে যায়। তো রাতে যখন সে তার গাড়ির সামনে একা বসেছিল তখন সে লাইফে প্রথমবারের মতো সিগারেট জ্বালানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে হেজু চলে আসে। সে জেমির সেই জুতোটা হিয়ংকে দিয়ে বলে, এটা জেমির অনেক পছন্দের ছিল, তুমি এটা ওকে দিয়ে দিও। এখানে আমরা দেখি হেজু আর হিয়ং এর মধ্যেও এখন অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। সে হিয়ংকে নিজের বড় ভাইয়ের মতোই ট্রিট করছিল। তো হেজু চলে যাওয়ার পরই হিয়ং পাস্টের কিছু কথা মনে করতে থাকে। এই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে এই জুতোর আর একটা পার্ট জেমির কাছে ছিল। হিয়ং তখন তাকে নিজের জুতো দেওয়ার পরে জেমি তার এই জুতোটা নিজের কাছেই রেখে দেয়। আর এই জুতোর কারণেই প্রিন্স গ্যাং লিডারের সেই ছুরি তার পেটে অতটা ক্ষত তৈরি করতে পারেনি। তো হিয়ং বাড়ি ফিরে জেমির দুটো জুতো ফাইনালি ম্যাচ করে রাখে। এরপর সে সেখানে বসেই কাঁদতে শুরু করে। পরদিনই দেখা যায় জেমি হেজুর সাথে দেখা করতে সোজা বংশুকের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে হেজু আর বংশুকের ড্রেস আপ দেখে অন্য কিছু ভাবতে থাকে। তাই সে রেগে গিয়ে হেজুর নাক কামড়ে ধরে। বেচারা হেজুর তো এতে অবস্থাই খারাপ হয়ে যায়। আর তাদের মারামারির মাঝে বংশুকও কিছুটা আঘাত পায়। তো বেশ অনেকক্ষণ মারামারির পর তারা দুজন যখন ফাইট থামায় তখন বংশুক জেমিকে জেলাস ফিল করানোর জন্য বিভিন্ন কথা বলতে থাকে। কিছুক্ষণ পরেই হেজু জেমিকে বাইরে নিয়ে যায়। সে তাকে চলে যেতে বলে। জেমি তো এই কথা শুনে অনেক অবাক হয়, সেই সাথে অনেক বেশি কষ্টও পায়। সে বলে, আমার জন্য তোমার যদি কোনো ফিলিংস নাই থাকতো তাহলে তুমি আমার জুতো কেন ফিরিয়ে দিতে এসেছিলে? হেজু বলে, আমার কাইন্ডনেসকে রোম্যান্স ভেবে ভুল করো না, তোমার জন্য আমার কোনো ফিলিংস নেই। হেজু তখন জেমির সাথে বেশ রুড বিহেভ করে। সে এটাও বলে সে আর জেমি যদি একসাথে থাকে তাহলে তারা একে অপরের জন্য ব্যাড লাক ছাড়া আর কিছুই নিয়ে আসবে না, তাই তাদের দূরে থাকাটাই ভালো। একথা বলেই হেজু জেমিকে সেখানে ফেলে চলে যায়। আর জেমি তো রাস্তায় দাঁড়িয়ে অনেক কাঁদতে থাকে। এদিকে বাড়ি ফিরে হেজুও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আসলে সে জেমিকে ভালো রাখতেই তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বংশুক তখন এই ব্যাপারটা বুঝতে পারে আর হেজুকে সান্ত্বনা দেয়। তো কিছুক্ষণ পরেই দেখা যায় অনেক জোরে বৃষ্টি নামে। হেজুর তখন জেমির জন্য বেশ চিন্তা হতে থাকে। সে ভাবতে থাকে জেমি কি সেখান থেকে ফিরে গেছে নাকি এখনো বৃষ্টির মাঝেই রাস্তায় দাঁড়িয়ে আছে। হেজু তখন জেমিকে খুঁজতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সে তো জেমিকে কোথাও খুঁজে পায় না। তো এরপরই কিছু একটা ভেবে হেজু নিজের আগের ফ্ল্যাটে চলে যায়। জেমিকে সে সেখানেই খুঁজে পায়। জেমি তো তার জন্যই সেখানে অপেক্ষা করছিল। সে বলে, আমি অনেকক্ষণ সেই রাস্তায় তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি তো সেখানে আসোনি। এরপরই আমি এখানে চলে এসেছি যে যদি তুমি খুঁজতে আমাকে এখানে আসো এই আশায়। হেজু তার এই কথা শুনে বেশ ইমোশনাল হয়ে যায়। এরপরই সে জেমির পাশে গিয়ে বসে পড়ে। জেমি তখন হেজুকে সান্ত্বনা দেয়, সেই সাথে নিজেও অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে সে বুঝতে পেরেছিল হেজু কোনো একটা কারণে তাকে নিজের থেকে দূরে সরাতে চাইছে, তাই সে আগের বারের মতো এবার আর ভুল করেনি। হেজু তখন জেমিকে জড়িয়ে ধরে কিস করে। এখানে তারা বেশ কাছাকাছি চলে আসে আর অনেক সুন্দর কিছু সময় কাটায়। কিছুক্ষণ পরই জেমি বলে, এখানে এসে অনেক ভালো হয়েছে, আমি একটা মূল্যবান জিনিস ফিরে পেয়েছি। তো এরপরই আমরা ফ্ল্যাশব্যাক দেখি। জেমি আর হেজু যখন রিলেশনশিপে ছিল তখন একদিন তারা জেমির বার্থডে সেলিব্রেট করছিল। আসলে জেমিকে যেদিন তার অরফানেজে রেখে যাওয়া হয়েছিল সেদিনই তার বার্থডে হিসেবে কাউন্ট করা হতো, কিন্তু এই জিনিসটা জেমি মানতে চাইতো না। সে বলে, যেদিন আমার পরিবার আমাকে ফেলে চলে গিয়েছিল সেটা তো আমার সব থেকে দুঃখের দিন, তাহলে এটা কি করে আমার বার্থডের মতো একটা খুশির দিন হতে পারে? যাক, তো তাও এই দিনটা তারা সেলিব্রেট করত। তো এই দিনই হেজু জেমিকে একটা কাপল রিং গিফট করে,
জেমি তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তখন জেমি রেগে মেগে সেটা এখানেই ছুঁড়ে ফেলে গিয়েছিল। আর এরপর থেকেই হেজু সেই রিং দুটো যত্ন করে নিজের ফিশ অ্যাকোরিয়ামে রেখে দিয়েছে। পরবর্তীতে যখন হেজুর বাড়িতে গুন্ডারা হামলা করে তখন তারা সেই অ্যাকোরিয়ামটা ভেঙে ফেলে, আর সেই সময়ই ওই রিংগুলো ফ্লোরের একটা জায়গায় পড়ে যায়। আর জেমি এখানে এসে সেই রিংটাই খুঁজে পেয়েছে। তারা দুজনে তো অনেক বেশি খুশি ছিল। তো পরের দৃশ্যে আমরা হিয়ংকে দেখি। সে তো সবসময় জেমির কল্পনাতেই ডুবে থাকতো, এমনকি সে কোনো কাজেও নিজের মন বসাতে পারত না। আর তার এসব কাজের জন্য তার মা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এতে তো তার কোমরেই মোচ চলে আসে। আর বেচারা জনের তাকে উঠিয়ে দৌড়াদৌড়ি শুরু করতে হয়। হিয়ং তখনও নিজের ঘরে বসে জেমিকেই কল্পনা করছিল। এদিকে কারি হেজুকে ফোন করে আর জানায় তাদের কোম্পানিতে মাঝে মাঝে একটা বাচ্চা মেয়ে কন্ট্যাক্ট করত আর নিজের ভাইকে খুঁজে দেওয়ার জন্য রিকোয়েস্ট করত, কিন্তু তারা কখনোই হারিয়ে যাওয়া কাউকে খুঁজে দেওয়ার কাজ করত না। এ কারণে হেজু এই ডিল অ্যাকসেপ্ট করেনি। তবুও বাচ্চা মেয়েটা প্রতিদিন তাদের ওয়েবসাইটে মেসেজ দিত। এবার সে তাদের ওয়েবসাইটে গিয়ে একসাথে এত বেশি মেসেজ করেছে যে তাদের ওয়েবসাইটটাই ব্লক হয়ে গেছে। তাই কারি বাধ্য হয়ে হেজুকে বলে সে যেন ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা করে আর তাকে এই ব্যাপারে বুঝিয়ে বলে। হেজুও এতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে সে জেমিকে বংসুকের বাড়িতে যেতে বলে আর জানায় কাজ শেষ করে সে সেখানেই ফিরবে। এরপরই হেজু সেই বাচ্চা মেয়েটার সাথে দেখা করে। মেয়েটা তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন তার ভাই সিয়ং হিয়ককে খুঁজে দেয়। হেজু তো এ কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কেননা সিয়ং হিয়ক অন্য কেউ নয়, বরং সে নিজেই ছিল। আসলে এটা তার পালিত বাবার দেয়া নাম ছিল, যেটা সে পরবর্তীতে চেঞ্জ করে ফেলেছে। হেজুর এটাও মনে পড়ে যেদিন তার পালিত বাবার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সেই মেয়েটাকে তাদের গাড়িতে দেখেছিল। তো সে বুঝতে পারে কারি ইচ্ছে করেই তাকে এখানে পাঠিয়েছে যাতে করে হেজু তার বোনের সাথে দেখা করে। তো হেজু এই মেয়েটাকে বলে সে তাকে দেখা করার জন্য এই ফিশ মিউজিয়ামে কেন ডেকে পাঠিয়েছে। মেয়েটা তখন জানায় সে সি হর্স অনেক পছন্দ করে, তাই এখানে ডেকে পাঠিয়েছে। হেজু তখন জিজ্ঞেস করে তুমি এখানে একা কেন এসেছো। মেয়েটা জানায় কেউ কখনো তাকে এখানে বেড়াতে নিয়ে আসেনি। তার মা লাস্ট ইয়ার লন্ডনে গিয়েছে নিজের স্টাডির জন্য, আর তার বাবা তো কখনোই তার কেয়ার করে না। হেজুরও বাচ্চা মেয়েটার জন্য তখন খারাপ লাগতে থাকে। সে তাকে জিজ্ঞেস করে তুমি সি হর্স এত পছন্দ কেন করো। জবাবে মেয়েটা বলে কারণ সি হর্সদের মধ্যে বাবারা বাচ্চা জন্ম দেয়, তাই আমার মনে হয় যদি আমার বাবাও সি হর্সের মতো আমাকে নিজে জন্ম দিত তাহলে হয়তো সেও আমাকে ভালোবাসতো। তো এরপর হেজু তাকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ তোমার সেই ভাইয়ের খোঁজ কেন করছো যে তোমার জন্মের আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তখন মেয়েটা বলে তার বাবা মায়ের ডিভোর্স হতে চলেছে, পরের বছর তার মা তাকেও নিজের সাথে নিয়ে চলে যাবে। তখন তার বাবা এখানে একদম একা হয়ে যাবে, তার খেয়াল রাখার মতো কেউ থাকবে না, তাই সে নিজের ভাইকে খুঁজছে। এটা শুনে হেজু কিছুটা রেগেই যায় আর বলতে থাকে এই সব কিছু তো সে তার নিজের কাজের জন্যই ডিজার্ভ করে। এ কথা বলে হেজু তার বোনের হাত থেকে তার বাবার কার্ডটা নিয়ে ছিঁড়ে ফেলে। তার বোন তো তখন কাঁদতে শুরু করে। হেজু তখন কোনোভাবে তাকে কোলে উঠিয়ে সেখান থেকে বাইরে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা জেমিকে দেখি। সে বংসুকের বাড়িতেই ছিল। বংসুক নিজের একটা কেস ডিল করতে যাচ্ছিল, তাই সে জেমিকেও সাথে নিয়ে নেয়। সেই সাথে জেমিকে সম্পূর্ণ অন্য একটা লুকে তৈরি করে দেয়। এরপরই তারা দুজনেই একসাথে সেখানে যেতে থাকে। এদিকে হেজু তার বোনের সাথে বসে কিছুক্ষণ গল্প করে। তার বোন তাকে জানায় সে নিজের বাবাকে অনেক বেশি ভালোবাসে, যদিও সে তাকে ভালোবাসে না তবুও সে তাকে অনেক ভালোবাসে। হেজু তো তার এসব কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে একটা বাস আসলে তার বোন সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে যাওয়ার পরেই হেজু কারিকে আড়াল থেকে টেনে নিয়ে আসে। আসলে কারি অনেকক্ষণ থেকেই আড়ালে লুকিয়েছিল, যেটা হেজু অনেক আগেই বুঝতে পেরেছে। কারি তো কোনো রকমে বলতে থাকে সে তো শুধুমাত্র ভাই বোনকে মেলানোর চেষ্টা করছিল। হেজু তাই তাকে আর কিচ্ছু না বলে তার সাথে একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে তারা ড্রিঙ্কও করে। কারি তাকে বলে হেজুর এখন তার সম্ভাব্য বাবা নাম্বার 3-এর ব্যাপারে খোঁজ করা উচিত। কারি তো তার ব্যাপারে ইনফরমেশনও কালেক্ট করে ফেলেছিল। সে জানায় হেজুর সম্ভাব্য বাবা নাম্বার 3 অনেক রিচ একজন পার্সন, এমনকি লোকে তো তাকে কিংও বলে। যদি হেজু সত্যিই তার ছেলে হয়ে থাকে তাহলে তো সে একজন প্রিন্স হবে। কারি তো এই ব্যাপারটা নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তো তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ হেজুর শরীর খারাপ হতে থাকে। সে নিজের হাতও নাড়াতে পারছিল না।
তবুও সে কোনো রকমে সেখান থেকে উঠে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো মাটিতেই পড়ে যায়। কারি তখন তাকে ফ্লোর থেকে তুলে নেয়। এরপরই তাকে একটা ট্যাক্সিতে বসিয়ে দেয়। সে নিজেও হেজুর সাথেই যেতে চাচ্ছিল, কিন্তু হেজু তাকে অ্যালাউই করে না। আসলে সে সকলের থেকে নিজের অসুস্থতা লুকাতে চাইছিল। হেজু তখন সেখান থেকে চলে যায়, কিন্তু কারি বুঝতে পারে কিছু একটা আছে যেটা হেজু লুকাতে চাইছে। গাড়ির মধ্যেই হেজু তার সামনের সব ভিশন ঝাপসা দেখতে শুরু করে। তার নিজের এই অবস্থার জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে। তো এদিকে বাড়ি ফিরে সে তো পাসওয়ার্ডটাও ভুলে যায়। হেজু তখন সেখানে বসেই কাঁদতে শুরু করে দেয়। এর মধ্যেই সেখানে জেমি আর বংশুক চলে আসে। তাদের কাজ খুব ভালোভাবে কমপ্লিট হওয়াতে তারা তো বেশ খুশি হয়ে বাড়ি ফিরছিল। হেজু তো জেমিকে হুট করে এই ড্রেস আপে দেখে একেবারে শকড হয়ে যায়। সেই সাথে সে বেশ রেগেও যায়। সে বংশুককে বলে, তুমি কেন নিজের আবর্জনা মার্কা জায়গায় জেমিকে নিয়ে গিয়েছিলে, তাও এমন পোশাকে? কেউ যদি তার কোনো ক্ষতি করে দিত তাহলে কি হতো? বংশুক তো একথা শুনে অনেক বেশি কষ্ট পায়। সে ইমোশনাল হয়ে বলে, জেমি সেখানে গেলে তার ক্ষতি হয়ে যাবে, অথচ আমার কোনো ক্ষতি হবে না। তুমি আজ এত বড় কথা বললে, অথচ এতদিন সে আবর্জনা জায়গাতে কাজ করেই আমি তোমাকে বড় করেছি, আর আজ তুমি আমাকে এই ধরনের কথা বলছো। হেজু তখন নিজেও বুঝতে পারে রাগের মাথায় সে একটু বেশিই বলে ফেলেছে। জেমি তখন তাদের দুজনকে কোনো রকমে শান্ত করে আর বাড়ির ভেতর নিয়ে যায়। সেখানে গিয়ে হেজু বংশুককে সরি বলে, কিন্তু বংশুক তো কিছুতেই তার কথা মানতে রাজি ছিল না। তখনই সে বংশুককে হাসানোর জন্য একটা অদ্ভুত ডান্স দেখাতে থাকে, আর তার এই অদ্ভুত নাচ দেখে বংশুকের মন ভালো হতে বাধ্য হয়। তারা তিনজনে বেশ এনজয় করতে থাকে। অন্যদিকে হিয়ংকে তখন তাদের 500 বছরের পুরনো পরিবারের কোনো একটা রিচুয়াল পারফর্ম করতে প্রস্তুত করা হচ্ছিল। হিয়ং তো সেই রিচুয়াল পারফর্ম করতেও জেমিকে কল্পনা করতে থাকে, আর তার মা তো এসব দেখে পুরোই হতাশ। এছাড়া অন্যান্য কাজও সে উল্টো পাল্টা করতে থাকে। পরবর্তীতে সে তার মাকে একটা চিঠি লেখে আর বাড়ি ছেড়েই চলে যায়। সেই চিঠিতে সে লিখেছিল তার মা তাদের পূর্ব বংশধরদের সম্মান জানাতে পারে, যাদের সে কখনো দেখেনি, অথচ সে নিজের ছেলের দুঃখ দেখতে পারে না, যে কিনা সবসময় তার চোখের সামনে থাকে। হিয়ং আরো বলেছিল যে যেখানে সে জেমির দেখাশোনা করতে পারেনি, সেখানে কি করে এত বড় বংশের দেখাশোনা করতে পারবে। এসব জানিয়ে হিয়ং বাড়ি ছেড়ে চলে যায়। তার মা তো এই চিঠি দেখে অনেক বেশি ভেঙে পড়ে, সেই সাথে অনেক কষ্টও পায়। অপরদিকে হেজু জেমি আর বংশুককে জানায় তার সম্ভাব্য বাবা নাম্বার 3 ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওনার মিস্টার সু, যে কিনা একজন বিলিয়নিয়ার। জেমি আর বংশুক তো এটা জানতে পেরে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর তারা কারির কাছে চলে যায়। কারি মিস্টার সুয়ের সমস্ত ইনফরমেশন কালেক্ট করে ফেলেছিল। সে বলে মিস্টার সুয়ের কোনো সন্তান নেই, তাই হেজুর তার ছেলে হওয়ার খুবই সম্ভাবনা আছে। পরবর্তীতে মিস্টার সুয়ের সেমিনার কোথায় আছে সেই ইনফরমেশনও কারি তাদের দেয়। জেমি আর হেজু তখন সেখানে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে হেজুর শরীর অনেক খারাপ হয়ে যায়। সে জেমিকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু জেমি তো ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে একদম ডেডিকেটেড ছিল, তাই সে দৌড়ে স্টেজে উঠে যায়। এরপরে মিস্টার সুয়ের চুল ধরে টান দেয়। এতে তো মিস্টার সুয়ের আলগা চুলটাই খুলে আসে। আসলে সে টাক ছিল। জেমি তো এটা দেখে পুরোই অবাক। এদিকে হেজু ততক্ষণে ফ্লোরে পড়ে যায়। জেমি তখন কোনোভাবে স্টেজ থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কিছু লোক তাকে ধরেই ফেলে। তখনই জেমি লক্ষ্য করে হেজু ফ্লোরে পড়ে আছে আর সবাই তার চারপাশে ভিড় করেছে। জেমি তখন কোনো রকমে হেজুর কাছে দৌড়ে যেতে থাকে। হেজু তো জেমির দিকেই তাকিয়ে থাকতে থাকতে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে আমরা আবারও পাস্টের কিছু দৃশ্য দেখতে পাই। যখন জেমি আর হেজুর রিলেশন ছিল, তখন একদিন জেমি এক লেডির সাথে দেখা করতে যায়। সেই লেডি নিজেকে জেমির আন্টি বলে দাবি করে। সে এটাও বলে জেমি জন্মের সময় তাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এ কারণে তারা বাধ্য হয়ে জেমিকে অরফানেজে রেখে যায়। সে এটাও বলে কিছুদিন আগে জেমির মাও মারা গেছে, আর সে মারা যাওয়ার আগ পর্যন্ত জেমিকেই খুঁজে বেরিয়েছে। জেমি তো এসব শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন সেই লেডি হঠাৎই অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। জেমি তখন এটিএম থেকে কিছু টাকা তুলে তাকে দিয়ে দেয় চিকিৎসার জন্য। এরপরই দেখা যায় সেই লেডি একটা কারে গিয়ে বসে, যেখানে আগে থেকেই তার পার্টনার ছিল। এখানে আমরা জানতে পারি এই দুজনের কাজই ছিল মানুষকে স্ক্যাম করে এভাবে টাকা নেওয়া। তো তারা প্ল্যানিং করতে থাকে পরবর্তীতে এই লেডির হাজবেন্ড জেমিকে লুট করবে। তো তারা যখন এসব নিয়ে হাসাহাসি করছিল, তখনই সেখানে হেজু চলে আসে। হেজু তো এসেই সেই লোকটাকে মারতে শুরু করে, আর সে তাকে মারতে মারতে একেবারে অজ্ঞানী করে দেয়। এরপর সে লেডিকে ওয়ার্নিং দিয়ে বলে
তোমাদের যাকে ইচ্ছায় স্ক্যাম করো, কিন্তু এভাবে কোনো অনাথের ইমোশন নিয়ে খেলতে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। কথা বলেই হেজু জেমির টাকা সহ সেই মহিলারও কিছু টাকা বের করে নেয়। এরপর বলে, তুমি যে স্ক্যাম করেছো এটা তার ফিস। সেই মহিলা তো এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে হেজুকে আর কিছু বলতেই পারে না। এরপরই হেজু বাড়ি গিয়ে জেমিকে সবকিছু জানায়। সে তো অনেক বেশি দুঃখ পায় আর কাঁদতেও শুরু করে। হেজু তাকে বলে, তুমি কিভাবে এমন বোকামো করতে পারো? আমার তো সব সময় তোমার জন্য চিন্তা হয়, আমি না থাকলে তোমার কি হবে? কথা বলে জেমি আর হেজু একে অপরকে জড়িয়ে ধরে। দৃশ্য চলে আসে বর্তমানে। হেজুকে আমরা হসপিটালের বেডে দেখতে পাই। জেমি তার বেডেই তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। কিছুক্ষণ পরই দেখা যায় ডাক্তার তাকে ডেকে পাঠায়। সেখানে বংসুকও ছিল। এখানে জেমি আর বংসুক প্রথম হেজুর অসুস্থতার ব্যাপারে জানতে পারে। জেমি আর বংসুক তো এটা শুনে পুরোই শকড হয়ে যায়। বংসুক তো অনেক বেশি কাঁদতে থাকে আর জেমি তো পাথরের মতো বসে থাকে। তার তখন হেজুর পূর্বের সব কথাগুলো মনে পড়তে থাকে। সে হেজুর সব কাজের অর্থ এখন বুঝতে পারে। এরপরই জেমি কারির সাথে কথা বলে। সে যে কোনো মূল্যে হেজুর বায়োলজিক্যাল ফাদারকে খুঁজে বের করতে চাইছিল, কেননা এটাই হেজুর শেষ ইচ্ছা। কারি তো তাকে সতর্ক করে, কিন্তু জেমি নিজের কাজে ডেডিকেটেড ছিল। সে হেজুর জন্য সবকিছু করতে প্রস্তুত। অন্যদিকে হেজুকে আমরা দেখি সে তখনও অজ্ঞান অবস্থায় ছিল। সেই অবস্থায় হেজু কিছু ড্রিম দেখতে পায়, যেখানে সে তার বোনের সাথে কথা বলছিল। হেজু বলে পরের জন্মে প্ল্যাঙ্কটন হয়ে জন্মাতে চায়। যখন তার বোন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন হেজু বলে প্ল্যাঙ্কটনের কারণেই সমুদ্রে আলোর সৃষ্টি হয়। এমনকি প্ল্যাঙ্কটন ইকোসিস্টেম অক্সিজেন প্রডিউস করে, যেটার মাধ্যমে সবাই উপকৃত হয়। কিন্তু ফুড চেনে এই প্ল্যাঙ্কটন সবার নিচে আসে। সে সবার খাদ্য, তাই তার জীবন অনেক বেশি ছোট। অথচ প্ল্যাঙ্কটন না থাকলে পুরো ফুড চেনই নষ্ট হয়ে যেত। যদিও তার লাইফ শর্ট, কিন্তু এর ইফেক্ট সব থেকে বেশি। এ কারণে হেজু পরের জন্মে প্ল্যাঙ্কটন হতে চায়। এই সময়ই বাস্তবে হেজুর হার্টবিট একদম ড্রপ হয়ে যায়। বংসুক তখন হেজুর কাছে আসছিল, আর যখন সে এটা দেখতে পায় সে দৌড়ে নার্সকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পরেই ডাক্তার নার্সরা সেখানে চলে আসে। বংসুক তো অনেক বেশি কাঁদতে থাকে। কারি তখন জেমিকে বারবার ফোন করতে থাকে, কিন্তু জেমি তার ফোনই রিসিভ করে না। অপরদিকে জেমি তখন মিস্টার সুয়ের কাছে পৌঁছে গিয়েছিল। মিস্টার সুয়ের বডিগার্ড জেমিকে দেখেই তাকে সেখান থেকে ভাগানোর চেষ্টা করে, কিন্তু জেমি কোনোভাবে গাড়ির জানালার মধ্যে ঢুকে যায় আর মিস্টার সুকে বলতে থাকে, আপনি শুধু আমাকে একবার থুতু দিন, তাহলেই আমি চলে যাব। মিস্টার সু তো তার কথা কিছুতেই বুঝতে পারছিল না, কিন্তু তবুও বাধ্য হয়ে তাকে এটাই করতে হয়। এরপর জেমি খুশি হয়ে মিস্টার সুয়ের থুতু কালেক্ট করে নেয় আর সেখান থেকে ফিরে যেতে থাকে। আর যখন সে হসপিটালে পৌঁছায় তখন সেখানে সে হেজুকে দেখতে পায় না। এরপর সে নিজের ফোন চেক করলে সে কারির অনেকগুলো মিসড কল দেখতে পায়। জেমি তো তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে হেজুকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরেই সে বংসুক আর কারিকে দেখতে পায়। কারি জানায় হেজুকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। বংসুক তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। জেমি তখন তাকে সবকিছু জানায়। সেই সাথে এটাও বলে হেজু যদি মিস্টার সুয়ের ছেলে হয় তাহলে সে যে কোনো মূল্যে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করবে। বংসুক তো তখন রেগে গিয়ে বলতে থাকে, যখন হেজু মরে যাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? বংসুক রেগে সেখান থেকে চলে যায়। এমনকি জেমিকে হেজুর রুমেও অ্যালাউ করে না। অন্যদিকে হিয়ং বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তার মা তো অনেক বেশি ভেঙে পড়েছিল। সে তো আবারও স্মোক করতে শুরু করে দেয়, যেটা সে বহু বছর আগেই ছেড়ে দিয়েছিল। তো সেই সময় জন তার কাছে আসে। হিয়ং এর মা নিজের মনের সব কথা তাকে বলতে থাকে। সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে তো নিজের ভুলটাও বুঝতে পারে। তো তাকে এভাবে কাঁদতে দেখে জন নিজের সানগ্লাসটা খুলে তাকে পরিয়ে দেয়, যাতে কেউ তার চোখের পানি দেখতে না পায়। এদিকে কারি লুকিয়ে লুকিয়ে জেমিকে হেজুর রুমের অ্যাক্সেস দিয়ে দেয়। জেমি তো দৌড়ে তার কাছে চলে যায়। সে এবার হেজুকে জড়িয়ে ধরে আজকে সব কথা বলতে থাকে। এর মধ্যেই হেজুর জ্ঞান ফিরে আসে। সে জেমিকে বলে সে খোলা আকাশের নিচে শুয়ে এই দুনিয়া থেকে চলে যেতে চায়, এভাবে হসপিটালে বেডে বসে মরতে চায় না। কথা শুনেই জেমি হেজুকে নিয়ে হসপিটাল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। হেজু ঘুমিয়ে পড়লে জেমি তাকে অনেক কষ্টে কাঁধে উঠিয়ে নেয় আর হসপিটাল থেকে পালাতে থাকে। এরপরই সে হেজুকে একটা ডাস্টবিনের মধ্যে তুলে নেয়। তারপর কোনো রকমে সেখান থেকে বের হতে থাকে। ফাইনালি সে হেজুকে নিয়ে হসপিটাল থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু যখনই সে রাস্তায় গিয়ে ট্যাক্সি খুঁজছিল তখনই হেজু সেই বিনের মধ্যে থেকে নিচে পড়ে যায়। এতে তো তার মাথাটাও ফেটে যায়। জেমি তো এটা দেখে বেশ ঘাবড়ে যায়। তাই সে হেজুর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে।
কিন্তু হেজুর তো জ্ঞানই ফিরছিল না। এছাড়া সে কোনো ট্যাক্সিও খুঁজে পাচ্ছিল না যে যাতে করে সে হেজুকে হসপিটালে ফিরিয়ে নিয়ে যেতে পারে। জিমি তখন হেজুর পাশে বসে অসহায় হয়ে কাঁদতে থাকে। সে তো বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। তো যখন জেমি অনেক বেশি কাঁদছিল ঠিক তখনই দেখা যায় আবারও হেজুর জ্ঞান ফিরে আসে। জেমি তখন যেন নিজের জানটা ফিরে পায়। এরপরে তারা দুজন সেখান থেকে যেতে থাকে। হেজু জেমিকে বলে, আমার লটারিটা কি লেগেছে নাকি? আসলে সে এখানে মিস্টার সুয়ের সাথে তার ডিএনএ ম্যাচের ব্যাপারে কথা বলছিল। জেমি জানায় রেজাল্ট নেগেটিভ এসেছে। এরপর সে বলে হেজু কেন নিজের অসুস্থতার কথা তাকে আগে জানায়নি, আর হেজু নিজেই বা কবে এই ব্যাপারে প্রথম জেনেছিল। জবাবে হেজু বলে, হসপিটালে যেদিন তুমি এক মহিলার বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলে সেদিন আমিও এটা প্রথম জানতে পেরেছি। জেমি তখন খুব ইমোশনাল হয়ে বলে, আমাদের দুজনেরই ব্যাড লাক সবসময় একসাথেই কেন আসে? হেজু তখন তার কথা শুনে স্মাইল করে। এরপর বলে তাদের নেক্সট মিশন সম্ভাব্য বাবা নাম্বার 4কে খুঁজে বের করা। জেমিও তখন তার কথায় রাজি হয়ে যায়। হেজু জানায় তাদের নেক্সট লোকেশন গ্যাংটক, যেখানে হেজু নিজের গাড়ি নিয়ে যাবে বলে জানায়। এরপর সে কারির বাড়িতে চলে যায়। কারি তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়। সে তো বলতে থাকে, তুমি হেজুর ভূত নও তো? তখনই হেজু কারির খাবার কেড়ে নিয়ে খেতে শুরু করে। এটা দেখেই কারি বুঝতে পারে সে কোনো হ্যালুসিনেশন করছে না। হেজু তো সত্যিই তার সামনে এসেছে। সে তো অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তো হেজু তার নেক্সট লোকেশনের ডিটেলস আর গাড়ির চাবিটা চায়। কারি বলে, বংশুক যদি জানতে পারে আমি এমন কিছু করেছি তাহলে তো আমাকে সে মেরেই ফেলবে। তুমি আগে বলো হসপিটাল থেকে তুমি কিভাবে বের হলে? বংশুক তো এই পর্যন্ত আমাকে 44 বার ফোন করেছে, কিন্তু আমি তো ভয়েই তার ফোন রিসিভ করিনি। হেজু বলে, আমি এখন সম্পূর্ণ সুস্থ, তাই হসপিটালে থাকার ইচ্ছা একেবারেই ছিল না। হেজু আরো বলে, বংশুক ম্যানেজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কারি তখন নিজের বন্ধুকে কি করে মানা করতে পারে, তাই সে গাড়ির চাবিটা তাকে দিয়ে দেয়। কারি এরপর জেমির কথা জিজ্ঞেস করলে হেজু জানায় সে তাদের ট্রিপের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেছে। হেজু যখন বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই কারি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর কাঁদতে কাঁদতে বলতে থাকে হেজু যেন অবশ্যই ফিরে আসে। সে হেজুকে তখন প্রমিস করতে বলে। এই কথা শুনে হেজুও অনেক ইমোশনাল হয়ে যায়। আসলে তারা সবাই বুঝতে পারছিল হেজুর হাতে আর বেশি দিন সময় নেই। হেজু তখন কোনো রকমে নিজেকে সামলে কারিকে প্রমিস করে যে সে ফিরে আসবে। এরপর বলে কারি যেন বংশুককে জানিয়ে দেয় হেজু তাকে অনেক ভালোবাসে। কথা বলে হেজু সেখান থেকে চলে যেতে থাকে। আর কারি পেছন থেকে বলতে থাকে, আমিও তোমাকে অনেক ভালোবাসি হেজু। এরপরই হেজু আর জেমি তাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তারা তো বেশ এনজয় করে যেতে থাকে। অন্যদিকে হিয়ং নিজের ফোন নিয়ে একটা সার্ভিসিং সেন্টারে যায়। সেখানে গিয়ে সে জেমির সমস্ত ছবি ডিলিট করে দিতে বলে। আসলে সে নিজেই কাজটা করতে পারছিল না, তাই কাস্টমার সার্ভিসে গিয়েছিল। এদিকে জেমিকে হেজু গাড়ি চালানো শেখাচ্ছিল। এরপরে তারা শপিং করতে যায়, যেখানে তারা দুজনেই খুব সুন্দর ড্রেস কিনে নেয়। এরপর হেজু জেমির কিছু ছবিও ক্লিক করে। এই সময় সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে নিজের এত সুন্দর লাইফটা শেষ করতে চাইছিল না, কিন্তু তার তো কিছু করারও ছিল না। তাই সে আবারও হাসি খুশি থাকার চেষ্টা করে। সেখানে তারা দুজন খুব সুন্দর একটা কাপল ছবিও ক্লিক করে। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। পরবর্তীতে তারা একসাথে রাতের আকাশ দেখে। এখানে তারা দুজন কিসও করে। অপরদিকে হিয়ং নিজের মন ভালো করতে একটা ক্লাবে চলে যায়, কিন্তু এত কিছুর পরেও সে কোনোভাবে নিজের মন ভালো করতে পারছিল না। সে তো সেখানেও উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। এই সময়ই তার মা তাকে ফোন করে, আর ভুলবশত ফোনটাও রিসিভ হয়ে যায়। তার মাও তখন ফোনের এপাশে সবকিছু শুনতে পায়। এতে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই সে জনকে নিয়ে হিয়ংকে খুঁজতে সেই রাতেই বেরিয়ে পড়ে। এদিকে হেজু জেমিকে নিয়ে একটা বাড়ির সামনে আসে। এরপর সে তাকে ভেতরে পাঠিয়ে দেয় কথা বলার জন্য। জেমি সেখানে যাওয়ার পর সেই বাড়ির ওনার বেরিয়ে আসে। তাকে দেখে জেমি তো অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এটা হেজুর সম্ভাব্য বাবা নয়, বরং জেমির বায়োলজিক্যাল মাদার ছিল। আর হেজু জেমিকে তার মায়ের সাথে দেখা করাতেই এখানে এনেছিল। জেমি দেখে তার রিয়েল মাদারের এখন একটা সুন্দর ফ্যামিলিও আছে। জেমির মনে পড়ে হেজু একদিন তাকে প্রমিস করে বলেছিল জেমির রিয়েল বার্থডে কবে সেটা যে কোনো মূল্যে সে খুঁজে বের করবে। তো জেমির মা নিজের পরিবার থেকে জেমিকে আড়াল করতে বাইরে বেরিয়ে আসে। জেমি তখন দেখতে পায় হেজু তো নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। সে তখন গাড়ির পেছন পেছন দৌড়ে যেতে থাকে, কিন্তু হেজু তো তাকে ফেলেই আবারও সেখান থেকে চলে যায়। এদিকে সে কিছু দূর যাওয়ার পরেই গাড়ি থামিয়ে অনেক বেশি কাঁদতে থাকে। তখনই আমরা হিয়ংকে হেজুর গাড়িতে দেখতে পাই।
হেজু তো একদম বাচ্চাদের মতো কান্না করছিল। হিয়ং তখন তাকে সান্ত্বনা দেয়, সেই সাথে তার মন ভালো করতে তাকে কিছু চকলেটও দেয়। এরপর বাচ্চাদের মতো তার নাকও পরিষ্কার করে দেয়। হিয়ং তখন হেজুর অনেক খেয়াল রাখে। এরপরই তারা দুজন একসাথে সেখান থেকে ফিরতে থাকে। পরের দৃশ্যে আমরা জেমিকে দেখি, সে রাস্তায় দাঁড়িয়ে অনেক বেশি কাঁদছিল। তখনই তার মা সেখানে চলে আসে। সেও জেমিকে চিনতে পেরেছিল, কিন্তু নিজের পরিবারের জন্য তার মাও তাকে ফেলে চলে যায়। আর জেমি রাস্তায় বসে কাঁদতে থাকে। এদিকে হেজু জেমিকে ফেলে আসায় অনেক বেশি স্যাড ছিল। সে হিয়ংকে বলে, আমি জেমিকে তার কাছে ফেলে এসেছি যে কিনা ছোটবেলায় তাকে ফেলে চলে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি আসলে জেমির মা জন্মের দিনেই তাকে সেই অরফানেজে রেখে গিয়েছিল। এর মানে জেমির সব থেকে দুঃখের দিনটাই ছিল তার বার্থডের দিন। এদিকে বংশুক আর হিয়ং এর মা দুজনেই জেমিকে খুঁজছিল। বংশুক তাকে খুঁজছিল কেননা তার ধারণা ছিল তার সাথেই হেজু আছে, আর হিয়ং এর মা তাকে খুঁজছিল কেননা তার ধারণা শুধুমাত্র জেমি তার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পারে। আর এসবের মধ্যেই বেচারা কারি ফেসে গিয়েছিল। বাধ্য হয়ে সে জেমিকে নিজের কম্পিউটার ক্লাবে ডেকে পাঠায়। অন্যদিকে হিয়ং আর হেজুর মধ্যে ততক্ষণে অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। হেজু এখানে নিজের ছোটবেলার কাহিনী হিয়ংকে বলতে থাকে। সে বলে কি করে সে নিজের ব্যাড লাক নিজেই ডেকে এনেছিল। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি হেজুর বাবা মা দুজনেই তাকে অনেক বেশি ভালোবাসতো। একদিন হেজু তার মায়ের কাছে গিয়ে তার ছোট ভাই বা বোনের জন্য জেদ করতে থাকে। তো এরপরই তার মা যখন হসপিটালে ফোন করে আইভিএফ পদ্ধতিতে আর একটা বাচ্চা নেয়ার জন্য, তখনই সেখান থেকে হেজুর কেসের গরমিলের ব্যাপারটা সম্পর্কে জানানো হয়। হেজুর মা তো এটা জেনে পুরোই শকড হয়ে যায়, কিন্তু সেই ব্যাপারটা তার হাজবেন্ডকে জানায় না, কেননা তার বাবা জানলে কিভাবে রিয়াক্ট করবে এটা ভেবেই সে চিন্তিত ছিল। তাই সে নিজের মধ্যেই এটা চাপিয়ে রাখে, কিন্তু এতে করে সে ডিপ্রেশনে চলে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয় সে নিজে শেষ হয়ে গেলেও তার হাজবেন্ডকে এ ব্যাপারে কিচ্ছু জানাবে না। কিন্তু হেজু আবারও নিজের বিপদ নিজেই ডেকে আনে। সে একদিন তার বাবার কাছে গিয়ে ভাই বোনের জন্য জেদ করতে থাকে। তখনই তার বাবা সে প্যাটার্নিটি ক্লিনিকে ফোন করে, আর ফাইনালি সেও জেনে যায় হেজুর জন্ম একটা মিস্টেক ছিল, অর্থাৎ সে তার রিয়েল সন্তান ছিল না। আর এর কিছুদিন পরই দেখা যায় একটা কার অ্যাক্সিডেন্টে হেজুর মা মারা যায়। এরপর থেকেই তার বাবার সাথে তার সম্পর্ক আরো বেশি খারাপ হয়ে যায়। তার বাবা সম্পূর্ণভাবে তাকে ইগনোর করতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়তে থাকে। বাবার সাথে তার এত ভালো সম্পর্কের এই অবস্থা দেখে হেজু অনেক বেশি কষ্ট পেত। এভাবে একদিন তার গ্র্যাজুয়েশন ডে চলে আসে। সে নিজের বাবাকে বলে আজ স্কুল শেষে সে তার জন্য অপেক্ষা করবে। তার বাবা যেন অবশ্যই তার স্কুলে আসে আর তার প্রোগ্রাম অ্যাটেন্ড করে। এরপর তারা দুজনে একসাথে কিমচি খেতে যাবে বলেও জানায়। তো গ্র্যাজুয়েশন প্রোগ্রাম শেষ করেই হেজু নিজের বাবার জন্য অপেক্ষা করতে থাকে। সব স্টুডেন্টেরই ফ্যামিলি সেদিন এসেছিল, কিন্তু হেজুর বাবা সেদিন সেখানে আসে না। হেজু অনেকক্ষণ যাবৎ তার জন্য একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করে। এরপরও যখন সে না আসে তখন হেজু বাড়ি থেকে সম্পূর্ণরূপে চলে যায়। সে আর ওই বাড়িতে কখনো ফিরে যায়নি। এরপর সে একটা ডাস্টবিনের সামনে বসে খাবার খুঁজছিল। তখনই বংশুকের সাথে তার দেখা হয়, আর তখন থেকেই সে বংশুকের সাথে থাকছে। দৃশ্য চলে আসে বর্তমানে। অন্যদিকে আমরা জেমিকে দেখি সে কারির স্টোরে পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে তার সাথে হিয়ং আর বংশুকের দেখা হয়। বংশুক যখন তাকে হেজুর ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে তাদের সবকিছু খুলে বলে, আর এটাও জানায় হেজু তাকে তার মায়ের বাড়ির সামনে ফেলে গিয়েছিল, আর তার মা তাকে ফেলে চলে গিয়েছে। এমনকি ছোটবেলায় সে তার জন্মের দিনেই তাকে ফেলে দিয়েছিল। কথা শুনে তো কারি, বংশুক আর হিয়ং এর মা সবাই জেমির মায়ের উপর অনেক রেগে যায়। তারা জেমির জন্য তাকে একটা শিক্ষা দিতে চায়, কিন্তু জেমি তাদের থামিয়ে দেয়। তার জন্য এত মানুষের কেয়ার দেখে সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। হিয়ং এর মা তাদের মুড ভালো করতে নিজের কার্ড বের করে তাদেরকে দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হেজু আর হিয়ং চলে আসে। তারা তো নিজেদের ফ্যামিলিকে সেখানে দেখে পুরোই শক। হিয়ং এর মা আর বংশুক তখন হিয়ং আর হেজুর চুল টেনে ধরে আর তাদেরকে শাস্তি দিতে থাকে। অনেক কষ্টে তারা তাদের হাত থেকে ছাড়া পায়। হিয়ং এর মা তাকে বলে, তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো, কিন্তু যখন আমি তোমাকে ফোন করব তখন তুমি সেটা রিসিভ করো, আর যদি কখনো আমার হাতের রান্না খেতে ইচ্ছে করে তবে বাড়িতে যেও। হিয়ং এর মা নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তাই সে হিয়ংকে তার লাইফটা নিজের মতো করে এনজয় করতে বলে। হিয়ংও তো এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। হিয়ং এর মা জনকে নিয়ে এরপর সেখান থেকে ফিরে যায়। জন আবারও নিজের সেই কালো সানগ্লাসটা তাকে দেয়, কেননা সে বুঝতে পেরেছিল হিয়ং এর মা অনেক ইমোশনাল হয়ে গেছে। হিয়ং এর মা তখন তাকে বলে জন যেন আর আমেরিকাতে ফিরে না যায়, বরং তার ছেলে হয়েই এখানে থাকে। জনও তার এই কথাটা মেনে নেয় আর হালকা স্মাইল করে। তাকে প্রথমবার এভাবে হাসতে দেখে হিয়ং এর মাও বেশ খুশি হয়। অন্যদিকে হেজু, জেমি, বংশুক, কারি আর হিয়ং সকলেই একসাথে ডিনার করে।
তারা অনেক সুন্দর কিছু সময় কাটায়। হেজু আজ অনেক বেশি হ্যাপি ছিল। সে দূরে দাঁড়িয়ে তাদের সবার এই হ্যাপি মোমেন্টটা দেখতে থাকে। এই সময় হঠাৎই তার শরীর আবারও খারাপ হয়ে যায়। তাই হেজু সিদ্ধান্ত নেয় এবার সে নিজের বাবার সাথে দেখা করবেই। তাই সে তার সাথে দেখা করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। কিন্তু আমরা দেখি হেজু তার বায়োলজিক্যাল ফাদার নয়, বরং তার পালিত বাবার সাথে দেখা করতে যায়। সে গিয়েই তাকে জড়িয়ে ধরে আর অনেক বেশি কাঁদতে থাকে। তার বাবাও তো তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমরা বুঝতে পারি তার সেই বাবাও তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু পরিস্থিতির কারণে তাদের সম্পর্কটা এমন হয়ে গিয়েছিল। এরপর সে তার ছোটবেলার নিজের বাড়িতে প্রবেশ করে। সে দেখে তার বাবা তার ছোটবেলার সমস্ত ছবি ঠিক সেভাবেই রেখে দিয়েছে। এমনকি সেখানে তার গ্র্যাজুয়েশন ডের ছবিও ছিল, অর্থাৎ তার বাবা সেদিন তার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু তার সাথে হেজুর দেখা হয়নি। এরপর হেজু তার নিজের ছোটবেলার সেই ঘরটাতে চলে যায়। সেখানে গিয়ে সে ফাইনালি সেই রিলিফটা খুঁজে পায় যেটা সে এতদিন যাবৎ খুঁজে বেড়াচ্ছিল। তার বাবা তার সেই ঘরটা ঠিক ছোটবেলার মতো করেই সাজিয়ে রেখেছিল। হেজু তো সেখানে গিয়েই শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই তাকে খুঁজতে খুঁজতে জেমি সেখানে চলে আসে। সে একটা ক্রেনের সাহায্যে সেই জানালার উপর উঠে যায়। এরপর হেজু আর জেমি তাদের লাস্ট জার্নি শুরু করে। পরদিন সকালেই হেজুর বাবা যখন তাকে খুঁজতে সেই ঘরে আসে, তখন সে হেজুকে সেখানে দেখতে পায় না। সে বেডের উপরে তার কোম্পানির একটা কার্ড দেখতে পায়, যেখানে তার কোম্পানির নাম লেখা ছিল আই অ্যাম ইয়োর ফাদার। এই কার্ডের পেছনে হেজু লিখে রেখেছিল আই অ্যাম ইয়োর সান। এটা দেখে তো তার বাবা বেশ ইমোশনাল হয়ে পড়ে। এদিকে হিয়ংও স্বাধীনভাবে তার লাইফ লিড করা শুরু করেছিল। সে বিভিন্ন অ্যাডভেঞ্চার ট্রিপ করত আর সেগুলো ভিডিও করে আপলোডও করত। এদিকে হেজু আর জেমিও নিয়মিত তার ব্লগ দেখত। হেজু আর জেমি তো তাদের রোড ট্রিপে একটা বরফের পাহাড়ে চলে যায়। এবার এখানে তো তারা দুজন বেশ এনজয় করে। জেমি তো একটা লাকি পাতাও খুঁজে পায়। তখন হেজু বলে, তুমি তো অনেক আনলাকি, নিশ্চয়ই তুমি 4টা লাকি পাতা খুঁজে পাবে না। একথা শুনে জেমি চ্যালেঞ্জ নিয়ে পাতা খুঁজতে শুরু করে। হেজুও লাকি পাতা খুঁজতে থাকে। ফাইনালি হেজুই সেই লাকি পাতা খুঁজে পায়, কিন্তু সেটা জেমির কাছে নিয়ে যাওয়ার আগেই সে আবারও অসুস্থ বোধ করে আর সেখানেই পড়ে যায়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। হেজু বুঝতে পারে তার সময় একেবারে ফুরিয়ে এসেছে, তাই সে আকাশের দিকেই তাকিয়ে থাকে। এটাই তার শেষ ইচ্ছে ছিল, আকাশের নিচে মারা যাওয়া। তখনই জেমি কাঁদতে কাঁদতে দৌড়ে তার দিকে আসতে থাকে। হেজু জেমির দিকে একবার ফিরে তাকায়। সে ভাবতে থাকে হয়তো সে অনেক বেশি লাকি, এ কারণেই সে নিজের শেষ মুহূর্তে জেমিকে দেখতে পেয়েছে। জেমিও তখন হেজুর কাছে আসে। হেজু জেমির কোলে মাথা রেখে সেখানেই মারা যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে এই গল্পের শেষ মুহূর্তটা অনেক বেশি ইমোশনাল ছিল, কিন্তু তবুও হেজু যে তার শেষ মুহূর্তটা তার ভালোবাসার মানুষের সাথে কাটিয়ে যেতে পেরেছে, সেটাই তো তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।